হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব, যে চ্যাপ্টারটা অনেকটা আন্ডাররেটেড এবং অনেকের খুব ওটা গুরুত্ব নিয়ে পড়ে না, যার ফলে দেখা যায় এখান থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তারা মিস আউট করে ফেলে এবং বুয়েট, কুয়েট, রুয়েট, আইইউটি পরীক্ষায় তারা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ঠিকমতো আনসার করতে পারে না, কারণ তাদের বেসিক কিছু জায়গায় একটু কম থাকে। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে তড়িৎ রসায়ন, লেকচার 1। আমি একটু করে বলি, আমরা এটাকে দুটো লেকচারে ভাগ করেছি। প্রথম পার্টে হচ্ছে আমরা ইলেকট্রোলাইসিসের উপর বেশি ফোকাস করব এবং দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির উপর ফোকাস করব। তো এখানে বিষয়টা একটু বোঝা দরকার যে ইলেকট্রোলাইসিস কাকে বলে আর ইলেকট্রোকেমিস্ট্রি কাকে বলে। ইলেকট্রোলাইসিসের সোজা বাংলা হলো তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোকেমিস্ট্রির সোজা বাংলা হলো তড়িৎ রসায়ন। ইলেকট্রোলাইসিস হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক বিক্রিয়া এবং ইলেকট্রোকেমিস্ট্রি তার উল্টাটা, রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ শক্তি। আপনি এভাবে মনে রাখানোর চেষ্টা করতাম যে মোবাইলের চার্জ যে দিচ্ছি এটা মোবাইলে চার্জ দেওয়া হচ্ছে কি ইলেকট্রিক এনার্জির মাধ্যমে কেমিক্যাল রিঅ্যাকশন, দ্যাটস ইলেকট্রোলাইসিস, এন্ড মোবাইল নর্মালি যে চলতেছে সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। একটা ইলেকট্রিক কারেন্ট সে সাপ্লাই করতেছে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে। সেটা গেল, মানে আমাদের মোটামুটি ভাবে ওই বেসিকটা গেল, কিন্তু আমরা চেষ্টা করতেছি যেটা মেইনলি বোঝানো সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস আর ইলেকট্রোকেমিস্ট্রি দুটো কমপ্লিটলি আলাদা একটা জিনিস, এবং এই সম্পূর্ণ আলাদা জিনিসকে আমি ফোকাস করার চেষ্টা করেছি কিছু কমন কনসেপ্ট দিয়ে, যেটা দুই ক্ষেত্রে কাজে লাগে এবং দুই ক্ষেত্রে অনেকে এই ব্যাপারটা ভুল করে। তো সেটা যাওয়ার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা কয় প্রকার। এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমত তড়িৎ প্রবাহিতা হতে পারে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে যেখানে ইলেকট্রিসিটিটা ফ্লো করবে পিওরলি ইলেকট্রনের মাধ্যমে, কেবল এখানে ইলেকট্রন ছাড়া আর কেউ ইলেকট্রিসিটি বহনের জন্য কোনো ভূমিকা পালন করবে না, তারা কেবল পিওরলি ইলেকট্রনের দ্বারা পরিবহন করবে। এটারও কোনোভাবে তিনটা প্রকার আছে, এটা আপনাদের এমসিকিউ জন্য মাঝে আসে, আপনারা চারটা পারলে লিখে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো প্রথমত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং সুপার পরিবাহী। সুপরিবাহী হচ্ছে সবচেয়ে বেশি পরিবাহী, অর্ধপরিবাহী হচ্ছে সুপরিবাহী, আর যারা পরিবাহী হবেই না তাদের মাঝামাঝি অবস্থা, এবং সুপার পরিবাহী হচ্ছে যাকে অনেক বেশি তাপমাত্রা দিয়ে তাকে সুপার কন্ডাক্টর বানানো হয়েছে। সো এটা টেম্পারেচার ম্যানিপুলেশনের মাধ্যমে করা হয়েছে, এটা আলাদা বিষয়। কিন্তু এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সুপরিবাহী হচ্ছে আমার মোটামুটি সকল ধাতুই সুপরিবাহী, ধাতু সংকররাও সুপরিবাহী। লবণ যখন কঠিন থাকে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লবণ যখন কঠিন থাকে তখন সে ইলেকট্রনীয় পরিবাহী, আর লবণ যখন লিকুইড থাকে তখন সে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। কঠিন লবণের মধ্যে তার আয়নে ভাগ করা থাকে না, সে পুরোপুরি একটা সলিড কম্পাউন্ড আকারে থাকে, তাই সেটা হলো ইলেকট্রনীয় পরিবাহী। গ্রাফাইট হলো ইলেকট্রনীয় পরিবাহী, এটা পিওরলি ইলেকট্রনের মাধ্যমে পরিবহন হচ্ছে। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে ইলেকট্রিসিটির মাধ্যমে তাদের আয়নে বিশ্লেষণ হয়েছে, তাই এটার পরিবহনটা ইলেকট্রনের মাধ্যমে না হয়ে হয় আয়নের মাধ্যমে, তাই এটাকে আমরা বলি আয়নিক পরিবাহী। আয়নিক পরিবাহী আমাদের দুই প্রকার, একটা হলো সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এইভাবে আমরা এই পড়তে গেলে আমাদের এই চারটা তড়িৎ বিশ্লেষ্য একটু অনেক ক্ষেত্রে আসে, এবং এই চারটা তড়িৎ বিশ্লেষ্যর মেকানিজমটা অনেক ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে, তাই এই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কেবল আয়নের পরিবহনের উপর নির্ভর করে, এবং ইলেকট্রনিক পরিবাহী কেবল ইলেকট্রনের পরিবাহের উপর নির্ভর করে তাদের বৈদ্যুতিক কার্যক্রম করে থাকে। এবার আসতেছে আমার ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে একটু ঘাটাঘাটি। তো ধাতুর সক্রিয়তা সিরিজ কাকে বলে? সো সক্রিয়তা সিরিজের যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষজনের কনফিউশনের জায়গা থাকে সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজ আসলে কি বোঝায়, যে এটা কিসের ক্রম, মানে লিথিয়াম কেন উপরে আছে, কিসের ভিত্তিতে ওটা উপরে আছে,
আর গোল কেন সবার নিচে আছে? আমরা প্রায় সময় ভাবতাম যে যে উপরে আছে তাকে প্রতিস্থাপন করা বা তাকে ধাক্কা দিয়ে ফেলাটা অত সোজা না, কিন্তু ধরা যাক আমার একটা বিক্রিয়া দিল যে জিঙ্ক প্লাস কপার সালফেট এবং একটা বিক্রিয়া হলো কপার প্লাস জিঙ্ক সালফেট। আমরা মনে করি সক্রিয়তা যে উপরে আছে সে অনেক বেশি শক্তিশালী, যার ফলে হচ্ছে কপার জিঙ্ক আমার কপার সালফেটকে জিঙ্ক আমার কপারকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে, কিন্তু কপার আমার জিঙ্ককে পারবে না। সো কপার এখানে জিঙ্ককে পারবে না। সো এটাই ছিল আমাদের সক্রিয় সিরিজ সবার মোটামুটি হয় একটা ধারণা, কিন্তু সক্রিয় সিরিজ বলতে কেবল এটাই বোঝায় না, সক্রিয় সিরিজ আরো ব্যাপক একটা বিষয়। সক্রিয় সিরিজ হচ্ছে তার আমি যদি চিন্তা করি, যদি জারণ বিভবের ওপর তাকে সাজায়, জারণ বিভবের ওপর সাজালে যে সবার উপরে আছে তার জারণ বিভব সবচেয়ে বেশি, আর যদি বিজারণ বিভবের ওপর সাজায় তাহলে যে সবার উপরে আছে তার বিজারণ বিভব সবচেয়ে কম। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে এই জন্য উপরেরটা অনেক শক্তিশালী, সে লিকুইড হাইড্রোজেনের প্রতিস্থাপন ধাক্কা দিয়ে বের করতে পারে, স্টিম লাগে, এটা পারেই না, মানে এটা পারেই কিন্তু HCl কে পারে, H2 কে পারে না, কিন্তু এরা H কে অপারেশন করতে পারে কারণ তারা হাইড্রোজেনের নিচে আছে। সো ব্যাপারটা হচ্ছে এখানে বিষয়টা বোঝার যে গুরুত্বপূর্ণ, এটা আসলে মূলত তার জারণ বিভবের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, বা আরেকদিকে চিন্তা করতে তার বিজারণ বিভবের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, বাট আমরা পরে আসতেছি বিষয়টা নিয়ে। তো আমাদের যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, একটু এই কয়েকটা কনসেপ্ট একটু রিভিউ করতেছি, সেটা হচ্ছে জারক কাকে বলে আর বিজারক কাকে বলে। জারক বিজারক এটা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করে দিই। জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রনের যে ইলেকট্রন, বিজারক হচ্ছে যে ইলেকট্রন দান করে। সো এটা মনে রাখবো কিভাবে, আমরা একটা ছোট্ট ফর্মুলা, জাগ্রত বিদ্যান। জারক ইলেকট্রন গ্রহণ করবে, বিজারক ইলেকট্রন দান করবে। তো এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে জারক ইলেকট্রন গ্রহণ করবে, বিজারক ইলেকট্রন দান করবে। তাই আবার একটা জিনিস মনে রাখবো, জারণ মানে ছাড়ন। জারক নিজে জারক নিজে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, জিনিসটা মাথায় রাখবো। আর একটা জিনিস হচ্ছে জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। তো এই দুটো জিনিস মনে রাখলে আমাদের মোটামুটি জিনিসটা ক্লিয়ার হবে, বাট আমরা সামনে আরেকটু ক্লিয়ারলি দেখবো। তো এই শাড়িটা আপনারা লিখে রাখেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জারণ বিভব কি আর বিজারণ বিভব কি, আমাদের এই প্রশ্নটাও আসতে পারে মাথায়, রাইট? তো আমরা এখন দেখাবো। তো এখানে জারণ বিভব কিসের ভিত্তিতে করা হয়েছে? একটা স্ট্যান্ডার্ডের ভিত্তিতে করা হয়েছে। তো আমরা এটা এভাবে মনে করি যে রেফারেন্স ইলেকট্রন এর সাপেক্ষে আমার জারণ বিভব আর বিজারণ বিভব মাপা হয়েছে। ওই রেফারেন্স ইলেকট্রনের সাপেক্ষে যদি সে জারণ বিক্রিয়া করে, রেফারেন্স চেয়ে তার জারণ ক্ষমতা বেশি, তাহলে তার জারণ বিভবটা অবশ্যই পজিটিভ হবে। আর যে রেফারেন্স ইলেকট্রনের সাপেক্ষে যদি সে বিজারণ করে তাহলে তার জারণ ক্ষমতা কম, তার জারণ বিভবটা নেগেটিভ হবে। এবং আমরা এখানে দেখতেছি কোনো কিছু জারণ বিভব যদি প্লাস 3.05 ভোল্ট হয়, তার বিজারণ বিভব কিন্তু তার এক্সাক্ট নেগেটিভটা। তো যেটার জারণ বিভব যত বেশি তার বিজারণ শক্তি ততটাই কম, যার জারণ বিভব যতটা কম তার বিজারণ বিভব ততটা বেশি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই শাড়িটাতে আপনার যে সবার উপরে আছে তার জারণ বিভব সবচেয়ে বেশি, আর যে সবার নিচে আছে তার বিজারণ বিভব সবচেয়ে বেশি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখন আমরা এই বিষয়টা যখন ক্লিয়ার হয়ে গেছে রেফারেন্স ইলেকট্রনের সাহায্যে, তাহলে জারণ ঘটলে সেটা জারণ বিভব বেশি ও বিজারণ বিভব কম। তো এখন আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে জারক সক্রিয়তা কি আর বিজারক সক্রিয়তা কি, এখানে ওনারা দেখতে পাচ্ছেন ক্রমটা কিভাবে সাজানো হয়েছে। তো এটা আমাদের মোটামুটি রেফারেন্স ইলেকট্রনের উপর ভিত্তি করে করা হয়েছে। রেফারেন্স ইলেকট্রন নিয়ে আমাদের বিস্তারিত পরে দেখাবো ক্লিয়ারলি আমরা লেকচারে, কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা আমাদের মাথায় থাকলে হবে। আমাদের আয়নের ক্ষেত্রে অনেক সময় তাদের ক্রোমের একটা ব্যাপার স্যাপার থাকে, অনেক আয়নিক রিঅ্যাকশন ঘটে আমাদের, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন একটা খুব বেসিক বিষয় নিয়ে কথা বলবো। বেসিক বিষয়টা হচ্ছে অনেকের এই বিষয় নিয়ে একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে একটা পার্ট হলো আমার ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ, এবং আরেকটা পার্ট হলো ইলেকট্রোকেমিস্ট্রি। সো দুইটার কোষ বিক্রিয়াগুলো কেমন হবে বা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে লিখবো বা কিভাবে বিক্রিয়াগুলো আসলে লেখা হয়ে থাকে, ওটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে। সো এখানে ইলেকট্রোলাইসিসের বাংলা হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, রাইট? তো তড়িৎ বিশ্লেষণ কোষ কেমন হবে আর তড়িৎ রসায়ন কোষ কেমন হবে,
তাহলে হচ্ছে আমার এখানে যে ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষণ কোষ, রাইট? এবং আর ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে যেটা ঘটবে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো পুরো বিষয়টা, সেটা হচ্ছে আমার তড়িৎ রসায়ন কোষ, রাইট? সো এখন আমাকে দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে, কিন্তু আমার হচ্ছে একটা খুবই সিম্পল ফর্মুলা আমি সবসময় মানবো, সেটা হচ্ছে অ্যানোড মানে হচ্ছে ওখানে জারণ ঘটবে, আর ক্যাথোড মানে হচ্ছে ওখানে বিজারণ। সো এটা হচ্ছে আমার সব সময়ের জন্য একটা প্রযোজ্য ফর্মুলা। সো অনেকে পজিটিভ নেগেটিভ মনে রাখার চেষ্টা করে, এটা প্রায় সময় গুলাই ফেলে অনেকে। সো এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে আমি আমার ইনপুট কি? আমার ইনপুট হচ্ছে ইলেকট্রিক এনার্জি বা তড়িৎ শক্তি। আমার তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ শক্তিকে আমি রূপান্তরিত করছি রাসায়নিক শক্তিতে। একইভাবে আমরা তড়িৎ রাসায়নিক কোষটা উল্টাটা করতেছি, সেটা হচ্ছে আমরা রাসায়নিক শক্তিকে রূপান্তরিত করছি আমার তড়িৎ শক্তিতে, রাইট? তো আমরা বুঝতে পারছি যে দুইটা হচ্ছে পরস্পরের বিপরীত, তাহলে অবভিয়াসলি অ্যানোড আর ক্যাথোডের রোলগুলো চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো এখন যদি আমি চিন্তা করি যে আমার একটা নর্মাল বিক্রিয়া চিন্তা করি, যে জলীয় সোডিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ বা প্রিন্সিপাল যদি বা মূলনীতি নিয়ে যদি আমি চিন্তা করতে থাকি যে মূলনীতি কোন ক্ষেত্রে কেমন হবে, রাইট? তো আমার সোডিয়াম ক্লোরাইডের যখন আদ্র মানে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ, নট মানে তার মেল্টেড সলিউশন না, জলীয় দ্রবণকে যখন আমি কাজ করব তখন এখানে 4 ধরনের আয়ন থাকবে। যখন আমি তড়িৎ বিশ্লেষণ করব তখন হচ্ছে আমার আয়ন হচ্ছে সোডিয়াম প্লাসও থাকবে, ক্লোরাইড মাইনাসও থাকবে, OH মাইনাসও থাকবে, H প্লাসও থাকবে, রাইট? তো এখন ক্যাথোডে আর অ্যানোডের বিক্রিয়াটা আমরা আলাদা করে দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমাদের মূল বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ক্যাথোডে আমরা সবসময় চিন্তা করছি কি হবে, বিজারণ ঘটবে, অবভিয়াসলি আয়নটা বিজারিত হয়ে মুক্ত হবে, রাইট? ক্যাটায়নটা ওখানে যাবে। আর অ্যানোডে গিয়ে কি করবে, জারণ ঘটবে। এখানে জারণ করার এবিলিটি আছে কেবল অ্যানায়নের, রাইট? তো অ্যানায়ন যাবে অ্যানোডে। সো এখানে যেটা ব্যাপারটা হচ্ছে H প্লাসের বিজারণ বিভব কিন্তু সোডিয়াম প্লাস থেকে বেশি, কারণ সোডিয়ামের জারণ বিভবটা বেশি। তো অবভিয়াসলি এখানে বিজারণ হওয়ার প্রবণতা H প্লাসের বেশি, তো কম্পিটিশনে সে এগিয়ে যাবে। তাই আমরা দেখতে পারবো যে সক্রিয়তা সিরিজের কমপ্লিটলি উল্টা জিনিসটা ঘটে। এখানে অনেকে প্রশ্ন থাকে কেন ঘটে, কারণ এখানে আমার বিজারণ ঘটছে বিধায় এখানে আমার বিজারণ বিভব নিয়ে চিন্তা করবো। সোডিয়াম প্লাসকে আপাতত আমরা নগণ্য ভাববো, কারণ এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে তাকে অতিরিক্ত ঘনমাত্রা না দিলে সে আসলে খুব একটা যাওয়ার টেন্ডেন্সিও তার খুব একটা থাকবে না। একইভাবে 4OH মাইনাস বা হাইড্রক্সিলের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে দুইটা পানি চলে আসবে, অক্সিজেনও যাবে এবং আমার ইলেকট্রন চারটা এখানে সুন্দর করে দান হবে। তার মানে জারণ ঘটতেছে। তো অ্যানোডের জারণ, ক্যাথোডে বিজারণ, এটাই হচ্ছে আমার মূলনীতি। একইভাবে আমি যে মূলনীতিটা এই ক্ষেত্রে বের করতে চাই তাহলে কি হবে, আমি একটা খুব সিম্পল একটা যেটা সব বইতে দেওয়া থাকে, জারণ একটা স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ বিক্রিয়া। স্বতঃস্ফূর্ততা নিয়ে আমরা আগেও সামনেও আসবো, কিন্তু কথা হচ্ছে এখন পজিটিভ ইলেকট্রোডে কোনটা হবে, নেগেটিভ ইলেকট্রোড কোনটা হবে, এটা হচ্ছে খুব বোঝার বিষয়। সোজা বাংলায় কথা হচ্ছে অ্যানোডের জারণ ঘটবে, ক্যাথোডে বিজারণ ঘটবে, রাইট? সো ক্যাথোডের বিক্রিয়া কি আর অ্যানোডের বিক্রিয়া কি, ওইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্যাথোডের বিক্রিয়া হলো কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে, এবং অ্যানোডের বিক্রিয়া হচ্ছে আমার জিঙ্ক দুটো ইলেকট্রন দান করে এটা হয়েছে। অবভিয়াসলি এখানে যেটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, তার এখানে ইলেকট্রনের আধিক্য বেশি, তুলনামূলক এটা হচ্ছে আমার নেগেটিভ। আর এখানে যদি ইলেকট্রনের আধিক্য কমে যাচ্ছে উল্টা, তাই এটা হচ্ছে তুলনামূলক পজিটিভ। তো এখানে আসলে পজিটিভ নেগেটিভটা আসলে আমরা লজিক্যালি অ্যানোডের জারণ, ক্যাথোডে বিজারণ নিয়ে বুঝবো। আর অবভিয়াসলি এখানে ইলেকট্রোলাইটিক সেল ক্যাটায়নকে আকর্ষণ করবে কে, নেগেটিভটা, আর অ্যানোনকে আকর্ষণ করবে কে, পজিটিভটা। সো পজিটিভ ইলেকট্রোড এভাবে আকর্ষণ করবে। তো ব্যাপারটা হচ্ছে রিভার্স হয়ে গেল, আমাদের মূল বিষয়টা বুঝতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে তড়িৎ বিশ্লেষ্য
কিভাবে হবে না হবে চার্জযুক্ত হওয়ার প্রবণতা নির্ভর করবে তিনটা বিষয়ের উপর, সে বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। সো তড়িৎ বিশ্লেষণ হবে কি হবে না ওইটা নির্ভর করে মোটামুটি মানে তড়িৎ বিশ্লেষণে আয়নের চার্জযুক্ত হওয়ার প্রবণতা, মানে চার্জযুক্ত যে আমি দেখলাম যে সোডিয়াম প্লাস হলো না কিন্তু হাইড্রোজেন হলো। তো এখানে আসলে তার অবভিয়াসলি তিনটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। আমরা ফ্যাক্টর এ, ফ্যাক্টর বি আর ফ্যাক্টর সি নিয়ে চিন্তা করি। ফ্যাক্টর এ হচ্ছে তার সক্রিয়তা সিরিজে অবস্থান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ও সক্রিয়তা সিরিজে কোথায় আছে, উপরে আছে না নিচে আছে, তার জারণ বিভব বা বিজারণ বিভব যে সিরিজটা আছে, সক্রিয়তা সিরিজ আমার জারণ বিভবের সিরিজটাই দেওয়া হয়েছে। তো ওইখানে তার অবস্থান কোথায় আমরা দেখতে পাচ্ছিলাম, ওখানে যেটা তার বিজারণ করা, যেখানে বিজারণ করবে বিক্রিয়া, এখানে আমার বিজারণ বিভব যার বেশি হবে সে এখানে বিক্রিয়াটা করতে চাইবে, যেখানে জারণ ঘটবে সেখানে জারণ বিভব যার বেশি হবে সেখানে সে বিক্রিয়াটা করতে চাইবে। একইভাবে সেকেন্ড যে প্রায়োরিটি সেটা হচ্ছে যদি তাদের কাছাকাছি অবস্থান হয় বা শক্তি যদি একটু কম বেশি কাছাকাছি থাকে তখন হচ্ছে আমি কোনোভাবে বিশ্লেষ্যর ঘনমাত্রা বাড়াই দিয়ে হয়তো করতে পারি, কিন্তু সোডিয়াম আর হাইড্রোজেনের অবস্থান এত দূরে যে আসলে আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে কখনো আমি সোডিয়াম পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো বিশ্লেষক ঘনমাত্রা অনুসারে বাড়ালে কাছাকাছি অবস্থান থাকলে আমি তাহলে করতে পারবো চার্জযুক্ত। আর থার্ড হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি, কারণ আমরা অনেক কিছু ক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেকগুলো আয়নের কিছু ফেভারিট তড়িৎদ্বার থাকে, মানে তারা ওই সমস্ত তড়িৎদ্বারের সাথে যুক্ত হতে বেশি টেন্ডেন্সি বা প্রবণতা দেখায়। তো এটা হচ্ছে এটা টার্সিয়ারি ফ্যাক্টর। প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে সক্রিয় সিরিজের অবস্থান, সেকেন্ডারি ফ্যাক্টর হচ্ছে বিশ্লেষক ঘনমাত্রা, আর টার্সিয়ারি ফ্যাক্টর হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। কারণ মূল বিষয়টা হচ্ছে সক্রিয় সিরিজের অবস্থান, এটা নিয়ে আমার মূল বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর আমরা হচ্ছে ফ্যারাডের সূত্র নিয়ে কাজ করব। ফ্যারাডের সূত্র বলে যে, প্রথম সূত্র বলে যে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের ভর প্রবাহের আধানের সমানুপাতিক, মানে W proportional to Q। আমরা জানি Q equals to IT, W equal to ZIT, এবং এখান থেকে আমরা এই বিখ্যাত MIT সূত্রটা পেয়ে যাই। এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা, যেমন জিঙ্ক আর কপারের মধ্যে যদি একই পরিমাণ ইলেকট্রিসিটি দিলেও তারা জমা হওয়াটা ডিপেন্ড করতেছে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের উপর। এখানে আসলে এই ইটা আসলে অনেকে তুল্য সংখ্যা বলে, কিন্তু আমি যেটা বলতে পছন্দ করি সেটা হচ্ছে ট্রান্সফার্ড ইলেকট্রন নাম্বার, মানে কয়টা ইলেকট্রনের স্থানান্তর ঘটছে ওটা নিয়ে আমি মোটামুটি কনসার্ন থাকবো। তো এখানে দুইটা ইলেকট্রনের ট্রান্সফার ঘটে জিঙ্কের ক্ষেত্রে বা কপারের ক্ষেত্রে, তাই তার তুল্য সংখ্যা এখানে 2 বসে সবসময়। আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমার একটা ঘটতেছে, তাই এখানে আমি 1 বসাচ্ছি। সো ট্রান্সফার ইলেকট্রন নাম্বারই হচ্ছে এই ইটা, ইর ভ্যালুটা এখানে ক্ষেত্রে। তো আমার জমা হচ্ছে, যদি হাইড্রোজেন পরমাণু জমার কথা চিন্তা করি তখন আমার হাইড্রোজেন পরমাণু জমা করতে কিন্তু আমার একটা ইলেকট্রনই লাগতেছে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। সো এটাই ছিল আমার ফ্যারাডের প্রথম সূত্র, এবং এটা দিয়ে একটা ছোট্ট একটা এক্সাম্পল, আমরা টাইপ ভিত্তিক ম্যাথ তো করবো ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার আউট করার চেষ্টা করি। যে আমরা যদি বলি যে এসটিপিতে অ্যাসিড মিশ্রিত পানির দ্রবণে আমি 8 অ্যাম্পিয়ার কারেন্ট 10 ঘন্টা ধরে দিলে কত লিটার হাইড্রোজেন জমা হবে। তো এটা আমরা একইভাবে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে যে আমরা W equal to ZIT দিয়ে প্রথম যেটা বের করার কথা আমরা বের করে ফেলতেছি, কারণ এখানের মধ্যে M জানি, F জানি, N জানি, I ও জানি, T ও জানি। 10 ঘন্টাকে আমি যদি 10 মিনিটে নিলে 60, আবার সেকেন্ডে নিলে 3600 দিয়ে গুণ করলে যা থাকে আলটিমেটলি 36,000 সেকেন্ড, এবং আলটিমেটলি আমার গ্রামে 3 গ্রাম ভরটা পেয়ে গেলাম। কারণ আমার কথা হচ্ছে আমার কিন্তু এত গ্রাম হাইড্রোজেন জমা হচ্ছে, রাইট? এখন কথা হচ্ছে আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে N equals to W by M equals to V STP divided by 22.4। যখন হচ্ছে মানে এই সূত্রটা বলতে পারি যে তার ভর এবং তার পারমাণবিক ভর বা আণবিক ভর, যখন আমরা অণু বা পরমাণুর কাজ করতেছি। এখন আমার কথা হচ্ছে হাইড্রোজেন জমা যখন হবে, যখন গ্যাস আকারে জমা হবে, তখন অবশ্যই অণু নিয়ে কাজ করবো, তো ওটা দ্বিপারমাণবিক। তো এখানে আমার অবভিয়াসলি যে চিন্তাটা করতে হবে সেখানে হচ্ছে 3/2, এবং এখান থেকে যে আয়তনটা আসে সেটাই হবে। তো ওইটাকে একটু ভেঙে দেখায়, যে ঐকিক নিয়ম দিয়ে দেখাতে অনেকে পছন্দ করে। তো ঐকিক নিয়ম যদি দেখায় সেটা হচ্ছে, দেখেন 2 গ্রাম জমা হতে 2 গ্রাম হাইড্রোজেন জমা হওয়া মানে 22.4 লিটার, এরপর 3 গ্রাম মানে হচ্ছে এটা, মানে আমি যেটা এটাকে একটু ঘুরাই ফিরে 22.4 × 3 / 2 এটাকে ভাগ করে আমার সাথে 33.6 লিটার এই ভ্যালুটাই আসে। এটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের ফ্যারাডের প্রথম সূত্রের ব্যাপারে একটা ক্লিয়ার একটা আইডিয়া হলো, যে এটা জাস্ট কেবল কতটুকু জমা হবে
ওইটা বিষয়টা প্রাইমারি আইডিয়া দেয়, রাইট? তো এরপর আমরা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যদি আমি ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে একই পরিমাণ চার্জ প্রয়োগের ফলে যে পরিমাণ জমা হবে তা তড়িৎ বিস্তার নিচে যোজনীর সাথে সম্পর্কযুক্ত। যেমন আমরা দেখতেছিলাম যে ধরা যাক আমার ডাব্লিউ ইকুয়াল টু কি জেড কিউ, রাইট? তো এখন কথা হচ্ছে আমি যদি এটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে ডিপেন্ড করতেছে জেড এর উপর। কিন্তু জেড এর মধ্যে আমরা যদি দেখি যে এম ই এফ আমার কিন্তু এই ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট, সো আমার আসলে এইটার উপর ডিপেন্ড করতেছে বা তড়িৎ সাথে তুলনাঙ্কের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু আমাদের আসলে যখন সূত্রটা টার্ন করছে তখন কেবল যোজনী নিয়ে বুঝছে, সো ব্যাপারটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। এটা আসলে যোজনীর ব্যাপারও থাকে আবার ভরের ব্যাপারও থাকে, কিন্তু আসলে মূল ব্যাপারটা আসলে যোজনী। তো এখানে এক্সাম্পলটা দিই, যদি আমি 6 ফ্যারাডে ইলেকট্রিসিটি সব জায়গায় দিচ্ছি, কিন্তু সোডিয়াম জমা হবে 6 মোল, ম্যাগনেসিয়াম জমা হবে 3 মোল এবং অ্যালুমিনিয়াম জমা হবে 2 মোল। কারণ আমরা জানি 1 মোল সোডিয়াম জমা হতে লাগে 1 মোল ইলেকট্রন বা 1 ফ্যারাড ইলেকট্রন বা 1 ফ্যারাডের চার্জ লাগবে। তো কারণ আমরা একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে কত 1.6 কুলম্ব, 1 মোলের জন্য আমরা যদি গুণ করি তাহলে আমরা কিন্তু 1 ফ্যারাডের ভ্যালুটাই পাচ্ছি। তাহলে 1 ফ্যারাড হচ্ছে আসলে 1 মোল ইলেকট্রনের চার্জকে বোঝায়, রাইট? সো এখন ম্যাগনেসিয়ামে 1 মোল জমা হতে 2 মোল ইলেকট্রন লাগবে, অ্যালুমিনিয়াম 1 মোল জমা হতে 3 মোল ইলেকট্রন লাগবে। তো দেখছেন ব্যাপারটা, দেখছেন একই পরিমাণ ইলেকট্রিসিটি দিলেও অ্যালুমিনিয়াম জমা হচ্ছে 2 মোল, ম্যাগনেসিয়াম জমা হচ্ছে 3 মোল এবং সোডিয়াম জমা হচ্ছে 6 মোল। তো মোলের দিক থেকে তারা সরাসরি যোজনীর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু যদি আমি ভর নিয়ে চিন্তা করি তখন সে আসলে তার এই ক্ষেত্রে সে কিন্তু দেখেন এই ক্ষেত্রে যদি 23 গ্রাম হয়, এটার ক্ষেত্রে যদি হয় আপনার কত, মানে আমার যদি 1 ফ্যারাডে আমি যদি সব জায়গায় 6 ফ্যারাডে দিই, তো 23 × 6 কত, 23 × 6 গ্রাম হয়। আর এই ক্ষেত্রে কত হয় আমার 24 × 3 গ্রাম সেখানে দেওয়াই আছে। সো ভ্যালুগুলো যদি কম্পেয়ার করেন এখানে মধ্যে আসতেছে এটা 138 গ্রাম আসে, এটা আসে কত গ্রাম, এটা আসে আপনার 72 গ্রাম এবং এটা আসে হচ্ছে আমার 54 গ্রাম। যদিও কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের ভর তুলনামূলকভাবে বেশি, তবু এখানে যোজনীটা ডিরেক্ট একটা সম্পর্ক পেলাম। কিন্তু অনেক সময় দেখা যেতে পারে যে ধরেন তার ভর অনেক বেশি হওয়ার কারণে যোজনী এফেক্টটা নেগলিজিবল হয়ে যায়। ধরা যাক আমি যদি এখন কম্পেয়ার করি যে অ্যালুমিনিয়ামের সাথে রুবিডিয়াম বা পটাশিয়ামের নিয়ে চিন্তা করি, তো তখন আসলে ব্যাপারটা হচ্ছে একটু অসামঞ্জস্য হয়ে যায়। আসলে ব্যাপারটাকে স্ট্যান্ডার্ড ভাবে চিন্তা করতে গেলে আমি সবসময় চিন্তা করবো তার তড়িতের সঙ্গে তুলনাঙ্ক দিয়ে, কিন্তু যদি মোলের ব্যাপারে চিন্তা করি তখন ডিগ্রির সাথে যোজনীর সাথে সম্পর্কযুক্ত। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর একটু যদি ক্লিয়ার হতে চাই সেটা হচ্ছে আমি যদি বলি যে পরিমাণ জমা হবে তার রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, এভাবে দেখলে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক সালফেটের ক্ষেত্রে কিরকম জমা হচ্ছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিরকম জমা হচ্ছে, সোডিয়াম ক্ষেত্রে কিরকম জমা হচ্ছে, সেটা পুরোপুরি তার এটার উপরেই নির্ভর করতেছে। তো তবুও মাথায় রাখবো যে আমরা আসলে যোজনীর সাথে ডিরেক্ট সম্পর্ক তখনই হবে যখন আমরা এটা মোল নিয়ে চিন্তা করবো, নট ইন টার্মস অফ ভর। ভরের সাথে চিন্তা করলে আসলে আমরা তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দিয়ে চিন্তা করতে হবে, কিন্তু যদি আমি কেবল যদি মোল দিয়ে চিন্তা করি তখন কেবল আমার এই ক্ষেত্রে এটা হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখন হচ্ছে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে ব্যাপারে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। খুব একটা দেরি না করে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কিছু বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই, সলভ করি, তারপর কিছু কনসেপ্টের দিকে যাব। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা দুটো সলভ করে আমরা কনসেপশন বিল্ড আপ করার পর আমরা তারপর টাইপ ভিত্তিক অঙ্কে যাবো, বা টাইপ ভিত্তিক অঙ্কে আমরা পরে যাবো। তার আগে হচ্ছে আমরা একটা বেসিক একটা অঙ্ক করা ট্রাই করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই ধরনের ম্যাথগুলো কিভাবে ট্যাকেল করতে হয়। আমি একটা প্রবলেম দেখাই, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে ধরেন এই একটা বলা হলো যে একটা দ্রবণ, এখানে 0.5 লিটার 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ দেওয়া হলো, এখানে যে ক্যাথোড অ্যানোড দেওয়া আছে দুটাই কিন্তু নিকেলের। তো এখন বলা হলো একটা প্রশ্নে যে 4 আওয়ার্স ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করে দ্রবণের ঘনমাত্রা কত। কথা হচ্ছে অবভিয়াসলি এখানের মধ্যে আমার যে নিকেলটা জমা হবে ক্যাথোডে, এটা অবভিয়াসলি আমার এই বিক্রিয়ার মাধ্যমে জমা হবে, রাইট? নিকেল 2+2 ইলেকট্রন মিলে নিকেল জমা হবে। তার মানে হচ্ছে আমার দ্রবণ থেকে সেটা যাবে, তার মানে আমার দ্রবণ থেকে কিছু যাবে, তার মানে আমার আগে যতটা গেছে সেটা থেকে আমার হিসাব করতে হবে। তো ওটা আমি কিভাবে হিসাব করতে পারি? হিসাব করার ওয়েটা খুবই সিম্পলটা হচ্ছে আমার প্রথমে দেখতে হবে যে আগে এখানে দ্রবণে কতটুকু আছে আগে থেকে। আগে আমরা যদি দেখি যে নিকেলের আগে কয় মোল আছে, মানে আগে ছিল ইনিশিয়াল যদি চিন্তা করি বা আগের অবস্থা যদি চিন্তা করি বা ডাব্লিউ যদি কত হয়, আগে যেটা ছিল সেটা হচ্ছে কত মোল আছে 0.52, মানে 1 মোল, রাইট? 1 মোল
তো 1 মোল আমরা জানি যে হচ্ছে 58.7 গ্রাম, আমরা জানি 1 মোল নিকেল হচ্ছে 58.7 গ্রাম। এখন কথা হচ্ছে আমরা বের করতে যাচ্ছি যে কতটুকু নিকেল সঞ্চিত হয়েছে, রাইট? তো সঞ্চিত নিকেল কতটুকু, বা আমি যদি এভাবে লিখি নিকেল, বা ওটাকে যদি আমি W1 দ্বারা বোঝাই, তাহলে আমরা জানি MEFIT, মানে আমাদের যে মূল সূত্রটা আছে, M এখানে কত হবে 58.7, এখানে তার তুল্য সংখ্যা বা এখানে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা 2, ফ্যারাডের সংখ্যা 96500, এবং এখানে আমাদের I আর T কত 4 into 10, বাট এখানে এটা আবার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 3600 দিয়ে গুণ হবে। এখান থেকে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমার সঞ্চিত W1 এর পরিমাণ। তো আগে আপনারা এই ভিডিওটা দরকার হলে পজ করে আপনারা নিজেরা খাতা কলম দিয়ে ক্যালকুলেশন করেন, তাহলে আপনাদের একটা প্র্যাকটিস হবে। সো এটা যদি বের করতে চান ক্যালকুলেটরে হিসাব নিকাশ করে অনেক চাপাচাপি পরে আপনি দেখতে পাবেন যে এটার ভর আসতেছে 43.8 গ্রাম, রাইট? বা 43.8 গ্রামের মতো আসছে। তো আপনি যদি এটা হলো তার কি, এখানে হচ্ছে এটা হলো তার আমার যে সঞ্চিত নিকেল, তাহলে আমার অবশিষ্ট কত? আমার যদি অবশিষ্ট নিকেল বের করতে চাই তাহলে হচ্ছে অবশিষ্ট নিকেল হবে এটা থেকে বিয়োগ, রাইট? কারণ আমার এই দ্রবণ থেকে এটা ক্ষয় হয়ে গেছে, রাইট? এটা হচ্ছে খরচ হচ্ছে। তো আমি যদি অবশিষ্ট নিকেল বের করতে চাই তাহলে হচ্ছে আমার হচ্ছে বের করতে হবে W মাইনাস W1, তার মানে হচ্ছে 58.7 থেকে আমি হচ্ছে 43.8 কে বিয়োগ করব। আমার আলটিমেটলি যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমার এই ক্ষেত্রে যতটুকু নিকেল অবশিষ্ট আছে, রাইট? তাহলে আমাদের নিকেল কতটুকু অবশিষ্ট আছে আমরা এটা দেখার চেষ্টা করি। আমাদের অবশিষ্ট নিকেলের পরিমাণ আপনারা ক্যালকুলেটর দিয়ে ট্রাই করতে পারেন, বাট আনসারটা হচ্ছে আপনাদের জন্য খুব সহজ করে হলো 14.9 গ্রাম, রাইট? তো এখন আমরা জানি, আবার আমরা একটা জিনিস জানি, এখন এটা তো তার নিকেল গ্রামে আছে, রাইট? তো এটা ঘনমাত্রা কত হবে আমরা কিন্তু এটা সূত্র জানি, S equals to 1000 W mv, যখন আমরা লিটার মানে মিলিলিটারে দেওয়া থাকে জিনিসপত্রই। তো এখানের মধ্যে বলা হচ্ছে এটা যে 0.5 লিটার, এটাকে বলা যেতে পারে 500 ml। তো আমরা যদি এখানে 1000 W mv, যখন এটা আয়তনটা মিলিলিটারে থাকে তখন এই সূত্রটা আমরা ইন্টারমিডিয়েট অনেক ব্যবহার করছি। আমরা এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিলেই 1000 into 14.9 divided by 58.7 into 500, আপনার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার এটার জন্য আনসার। তো আপনারা ক্যালকুলেটর দিয়ে ট্রাই করতে পারেন যে আনসার যেটা আসে, কিন্তু ডিউ পরীক্ষার জন্য ক্যালকুলেটর থাকে না, অনেকে চিন্তা করে যে ক্যালকুলেটর ছাড়া কীভাবে করা যায়। আমরা হচ্ছে মেন্টাল এস্টিমেশন করার একটু প্র্যাকটিস রাখতে পারেন যদি আপনাদের ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার নিয়ে অনেক ইচ্ছা থাকে ভর্তি পরীক্ষা দেওয়ার ওখানে। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি হচ্ছে কাছাকাছি ভ্যালুগুলো মনে মনে হিসাব করাটা চিন্তার চেষ্টা করতাম। যেটা আমাকে সাহায্য দিচ্ছিল সেটা হচ্ছে ভর্তি পরীক্ষাটা করার ফলে হচ্ছে ডিউ ভর্তি পরীক্ষায় আমার ম্যাথমেটিক্স অংশটা অনেক ভালোভাবে কভার হয়ে যায়। সো আপনারা ট্রাই দিতে পারেন যদি আপনাদের কাছে মনে হয় যে বিষয়টা আপনাদের কাজে আসবে। বাট এটা আপনার মোটামুটিভাবে আমি মেন্টালি ক্যালকুলেট করলে 0.5 মোলার মতো আসে, কিন্তু ক্যালকুলেটর করলে আসে 0.52 মোলারের মতো আসে। সো আগে ছিল হচ্ছে 2 মোলার থেকে 0.52 মোলার। দেখছেন ঘনমাত্রা কিন্তু কমে গেছে, তার মানে এটা খরচ হয়ে এখানে গিয়ে জমা হয়েছে। তো এই বিষয়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমি এটা বুঝতে দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে তড়িৎদ্বার যদি দ্রবণের ক্যাটায়ন উপাদানের মতো হয় তাহলে যে কোনো সময় দ্রবণের ঘনমাত্রা প্রদত্ত ঘনমাত্রা অনুরূপ, অথবা তড়িৎদ্বার দ্রবণের ক্যাটায়ন ভিন্ন উপাদানের হয় তাহলে যে কোনো সময় দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে এবং তার প্রদত্ত ঘনমাত্রা কম হবে। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা যেটা প্রদত্ত ঘনমাত্রা অনুরূপ আমরা দেখতে পাইছি যে, কিন্তু ভিন্ন উপাদানের হলে জিনিসটা অনেক কমপ্লেক্সিটি থাকবে। আমাদের আসলে বিষয়টা ওভাবে দেওয়া হয় না, কিন্তু আসল কথাটা হচ্ছে কোনটা বাড়ে কোনটা কমে ওটা হচ্ছে আমাদের মূল বিষয়টা বুঝতে পারা, রাইট? তো অ্যানোডের ভর কিন্তু আমার কি হচ্ছে বাড়ে এবং ক্যাথোডের ভর কমতেছে। কেন এটা একটু চিন্তা করতে হবে, এটা একটু ভুল হয়েছে, এটা মাইনাস এটা প্লাস হবে। আমার কিন্তু অ্যানোডের ভর কমতেছে আর ক্যাথোডের ভর বাড়তেছে, কারণ ক্যাথোডিকে জমা হচ্ছে। তো ক্যাথোড হবে আমার 30 গ্রাম আর অ্যানোড হবে
10 গ্রাম। আপনারা হয়তো এটা নর্মালি চিন্তা করতেছেন, কারণ আসল বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে কোথায় কি বিয়োগ হচ্ছে, কোথায় কি যোগ হচ্ছে, রাইট? তো আমরা কিন্তু এখানে মানে মূল বিষয়টা হচ্ছে ম্যাথ যে কোনো ভাবে করতে পারেন, ডাব্লিউ গুলো যেটা আপনার যে কাউকে আপনি ম্যাথটা করতে দিলে বসায় দিতে পারবেন, বাট কিন্তু কথা হচ্ছে আপনার আসলে ক্যালকুলেটিভ বা ইনস্টিংক্ট বা আপনাদের আসলে বোঝার ক্ষমতাটা কতটুকু, যে আমার অ্যানোডের ভর 20 গ্রাম, ক্যাথোডের ভর 20 গ্রাম, দুইটার ভরই একই, কিন্তু আমার যে এত কারেন্ট দিতে গেলে অ্যানোডের ক্যাথোডের ভর কত হবে। কথা হচ্ছে আমার কোনটা ক্ষয় হচ্ছে, আমার অবভিয়াসলি হচ্ছে আমার অ্যানোড ক্ষয় হয়। তো অ্যানোড হচ্ছে ক্ষয় হয় আর ক্যাথোডে হচ্ছে জমা হয়, রাইট? তো ক্যাথোডে যদি ক্যাটায়ন জমা হচ্ছে তাহলে অবভিয়াসলি ক্যাথোডের ভর বাড়বে আর অ্যানোডের ভর কমবে। সো এই ভুলটা অনেকেই করে থাকে, মাথাটা পরে সময় কাজ করে না, উল্টাটা দিতে ফেলে। আমি নিজে এখন ভুলটা করছিলাম, আপনারা করবেন না। কিন্তু কথা হচ্ছে এইটাই হচ্ছে মূল বিষয়, যে অ্যানোডের ক্ষয় হয় বিধায় অ্যানোডের ভর কমবে, আর ক্যাথোডে জমা হয় বিধায় আপনার অ্যানোডের ভর বাড়বে। তো এটা হচ্ছে জমা। একটু ক্লিয়ারলি লেখার চেষ্টা করি, অ্যানোড হচ্ছে আমার ক্ষয় হবে আর ক্যাথোডে হচ্ছে আমার জমা হয়। তো বিষয়টা আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এই বিষয়ে আপনাদের সামনের দিকে কোনো আর প্রকার প্রবলেম ফেস করবেন না। কিন্তু এখানে একটা জিনিস বিষয় থাকে, যেটা হচ্ছে তড়িৎ দক্ষতা বা সামর্থ্য নিয়ে অনেকের ঝামেলা থাকে। এটা হচ্ছে আসলে আমরা ইনপুট বাই আউটপুট, মানে কথা হচ্ছে থিওরিটিক্যালি কোনটা, থিওরিটিক্যাল ভার্সেস প্র্যাকটিক্যাল। তো থিওরিটিক্যালি হচ্ছে আমার যদি আমার ফায়ারের সূত্রটি যতটুকু জমা হওয়ার কথা, ধরেন অতটুকু জমা হলো না, কারণ আমরা আশেপাশে কিন্তু অন্যান্য আয়নও থাকে, কারণ এইচ যদি দ্রবণ ব্যবহার করি এখানে H+ আয়ন থাকে, রাইট? তো আমার নিকেলের সাথে কিন্তু আমার এই H+ আয়নটা কিন্তু কম্পিট করতেছে। যদি আমি নিকেলের ঘনমাত্রা অনেক বেশি দিই, তার ফেভারিট ইলেকট্রোডটা দিই, তাও কিছু কিন্তু এক্সট্রা জিনিস হবে, বা আমার থিওরিটিক্যাল যতটুকু হওয়ার কথা ততটুকু হচ্ছে না। যেমন নিকেল লবণের দ্রবণে প্রভাবিত করলে ক্যাথোডে জমা হয় 25 গ্রাম, কিন্তু ফায়ারের সূত্র অনুসারে ধরা হচ্ছে 29.34 গ্রাম। কারণ আপনি ধরেন কোথাও পেলেন যে আপনার ম্যাথমেটিক্যালি হওয়ার কথা ছিল 29.34 গ্রাম, তো ওইখানে যেটা হচ্ছে ওইদিকে কতটুকু জমা হচ্ছে 25 গ্রাম, রাইট? তো 25 গ্রাম জমা হচ্ছে মানে কি? 25 গ্রাম জমা হচ্ছে মানে হচ্ছে আমার 4.34 গ্রাম জমা হচ্ছে না, রাইট? তার মানে হচ্ছে আমার এটার দক্ষতা হচ্ছে 85%, এবং মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভাগ থিওরিটিক্যাল। থিওরিটিক্যালি আমার কতটুকু হওয়ার কথা ছিল? থিওরিটিক্যালি আমার 29.34 হওয়ার কথা ছিল তাত্ত্বিকভাবে, প্র্যাকটিক্যালি কিন্তু হচ্ছে 25 গ্রাম। তার মানে 4.34 গ্রাম নিকেল, বা ওইটার সমতুল্য 4.34 গ্রাম নিকেল কত? W/M ইকুয়ালস টু কি, মানে এটার দুটাকে কম্পেয়ার করবো, রাইট? তো 4.34 গ্রামকে আমি যদি ভাগ করি, এটা মোল সংখ্যা পাবো। ওইটার অনুরূপ মোল সংখ্যা কত আপনারা বসালে যদি ক্যালকুলেট করে হিসাব করেন, তাহলে দেখবেন যে আসলে ওই অত মোল হাইড্রোজেনের ভর কিন্তু এতটুকু, রাইট? তো আপনার এই ক্ষেত্রে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার আসলে এতটুকু হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। তো আসল বিষয়টা হচ্ছে আমার হচ্ছে তড়িৎ দক্ষতাটা আসলে আসলে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য বোঝাতে। তার মানে হচ্ছে যতটুকু জমা হবে ততটুকু তো জমা হবে, বাকি যে জলীয় দ্রবণ ব্যবহার করবো, জলীয় দ্রবণ ব্যবহার করলে H+ এর সাথে কম্পিট করবে, এবং এটা আমরা তখনই চিন্তা করব যখন হচ্ছে আমরা অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ নিয়ে কাজ করবো, রাইট? তো আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে অনেক বেশি করে। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে পার্থক্য জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এটা কিন্তু একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, মানে তড়িৎ বিশ্লেষ্য কোষ কিন্তু তড়িৎ রসায়ন কোষ। এটা ছবি দিল, এটা কিন্তু এখানে দেখতেছেন যেটা রাসায়নিক বিক্রিয়া থেকে আলটিমেটলি ইলেকট্রিক এনার্জি তৈরি হচ্ছে। তো আমার একটা জিনিস মাথায় রাখতে, অ্যানোডে সবসময় যেটা ঘটে, আমি আবার রিভিউ করতেছি, অ্যানোডে সবসময় জারণ ঘটে, অক্সিডেশন ঘটে, ক্যাথোডে সবসময় রিডাকশন বা বিজারণ ঘটে, রাইট? আর আমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই বেসিকটা মনে রাখলে আমার অ্যানোড ক্যাথোডের সব ধরনের পার্থক্য আমাদের মনে থাকবে, এবং কখন কোনটা পজিটিভ হবে কখন কোনটা নেগেটিভ হবে এটা বোঝা যাবে। যেমন ইলেকট্রোলাইটিক কোষের ক্ষেত্রে আমার পজিটিভ প্রান্তে অ্যানায়ন যায়, নেগেটিভ প্রান্তে ক্যাটায়ন যায় অ্যাট্রাক্টেড হয়ে। তো ধরা যাক আমি যদি এই ফিগারটা দেখি, আমরা এই ফিগারটা যদি দেখি চেষ্টা করি, বড় ছোট, মানে ফিগারটা উপর ক্লিয়ারলি আসছে না, আমরা এই সাইডে একটু করে আসি। ধরেন আমার এখানের মধ্যে যে দুটোর মধ্যে কম্পেয়ার করবো, তো অবভিয়াসলি এটা হচ্ছে আমার অ্যানোড আর এটা হচ্ছে আমার ক্যাথোড, যেটা ইলেকট্রোলাইটিকের ক্ষেত্রে, রাইট? তো আমার সবসময় আমার ক্যাটায়ন যাবে এখানে, ক্যাথোডের ক্যাটায়ন যাবে, তো ধরেন সোডিয়াম প্লাস দিয়ে ইলেকট্রন গ্রহণ করে, এবং ধরা যাক এখানের মধ্যে যেটা ঘটে সেটা ধরেন ক্লোরিন মাইনাস দিয়ে ইলেকট্রন দান করে, রাইট?
সো আমার কিন্তু অ্যানোডে জারণ করতেছে, ক্যাথোডে বিজারণ করতেছে। সো আমরা সবাই মনে করি যে কিরে আমরা পজিটিভ প্রান্ত, যেমন এখানে এটা কিন্তু পজিটিভ প্রান্ত, তুলনামূলক পজিটিভ, এটা কিন্তু তুলনামূলক নেগেটিভ প্রান্ত, রাইট? কিন্তু এখানে কিন্তু আপনার এখানে অ্যানোডটা হচ্ছে তুলনামূলক নেগেটিভ প্রান্ত, সরি ভুল বলছি, এটা তুলনামূলক পজিটিভ নেগেটিভ প্রান্ত, এটা তুলনামূলক পজিটিভ প্রান্ত। সো এখানে জিনিসটা মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে আমার এখানে কিন্তু অ্যানোডে জারণ করতেছে আর এখানে কিন্তু আমার ক্যাথোডে বিজারণ করতেছে। সো আমার ইলেকট্রোকেমিক্যাল সেলে নেগেটিভ প্রান্তটা হচ্ছে, তো এটা জিনিসটা মাথায় রাখি যে ইলেকট্রোকেমিক্যাল সেলে নেগেটিভ প্রান্তটা হয় আমার অ্যানোড আর পজিটিভ প্রান্তটা হয় ক্যাথোড, রাইট? আর ইলেকট্রোলাইটিক কোষের ক্ষেত্রে যেটা হচ্ছে আমার পজিটিভ প্রান্তটা হচ্ছে অ্যানোড, নেগেটিভ প্রান্তটা হচ্ছে ক্যাথোড। তো এত কিছু বোলানোর মাথায় না, আমরা সবসময় মনে রাখবো যে অ্যানোডে সবসময় জারণ ঘটে, ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে। এটা মনে রাখলে আমাদের সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এরপর আমরা একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে জারণ বিজারণ বিভব। আসলে এটা কিভাবে আসছে, তো এখানে আমাদের জারণ করছে আমার এই কোষটা, জারণ এখান থেকে একটা বিভব দেখতে পাচ্ছি, এটা তাহলে কিসের সাপেক্ষে? এটা হচ্ছে আমার রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে। আমার রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে সেটা কত বেশি, তো রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে তাকে দিলে সে এতটুকু পোটেনশিয়াল সে জারণ করে, আবার রেফারেন্স ইলেকট্রোডের সাথে কপারকে দিলে সে এতটুকু পোটেনশিয়াল দিয়ে বিজারণ করে। তাই এটা জারণ বিভব নেগেটিভ, কিন্তু এটা বিজারণ বিভব কিন্তু আবার পজিটিভ, এটা আমরা আগেই দেখাইছি। এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো কিছুর, এটা দেখেন এখান থেকে তার জারণ সংখ্যা কমে যাচ্ছে, তাহলে এটা কি তার বিজারণ বিভব, রাইট? আর এখানে তার জারণ সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এটা তার জারণ বিভব। তাহলে কোনো কিছুর বিজারণ বিভবের নেগেটিভ হচ্ছে তার জারণ বিভব, একইভাবে কোনো কিছু জারণ বিভবের নেগেটিভ হচ্ছে তার বিজারণ বিভব। এটা এখানে আমি বোঝানোর চেষ্টা করছি। এবং এখানে আমরা যে খেয়াল করতে হবে এখানে কোনটা কি হয়েছে, জারণ সংখ্যা যদি আপনার বেড়ে যায় তাহলে সেটা জারণ বিভব, আর জারণ সংখ্যা যদি আমার কমে যায় সেটা হবে বিজারণ বিভব। তাহলে আমরা কি মনে রাখবো, জারণ সংখ্যা কমলে, জারণ সংখ্যা যদি আমার বাড়ে, আমি আগে বাড়ে দিয়ে বলছি, তাহলে সেটা হচ্ছে জারণ, আর জারণ সংখ্যা যদি কমে, সেটা হলো বিজারণ। তো এই জিনিসটা মাথায় রাখলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটার কনসেপ্টটা আমরা অনেকেই ভুল করি, তাই এটা দেখানোর চেষ্টা করছি। সো এরপর যেটা হচ্ছে আমাদের এগুলো হচ্ছে মিসেলেনিয়াস টপিক, যে তড়িৎদ্বার বিভবের ক্ষেত্রে যে কেবল এই ইলেকট্রিক্যাল ব্যাপার থাকে তা না, কিন্তু এখানে অনেক ব্যাপার থাকে। যেমন দ্রবণ চাপ বলে একটা ব্যাপার থাকে, যে সেটা হচ্ছে তার মোটামুটি তার সলিউশন প্রেশারের উপর ডিপেন্ড করে। আপনারা পড়ে নিতে পারেন, পড়ে নিতে গেলে জিনিসটা দেখতে চাই, এটা একটু কাটকটা জিনিস, তাই আমি ওভাবে বোঝানোর চেষ্টা লিখে নিছি যে আমার প্রতিটা ধাতু ধনাত্মক হাইড্রোজেন আয়নের ধন থেকে ঋণ যাওয়ার একটা সহজাত প্রবণতা থাকে। তো এটা চাপের সৃষ্টি করে, মানে চাপ সৃষ্টি করে, এবং এই চাপটার উপর ডিপেন্ড করে কোনটা ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে সেটা অনেকাংশে নির্ভর করে, কারণ সবার এটা পোটেনশিয়াল আছে, রাইট? সো এই চাপটা, মানে আমরা এখানের মধ্যে জিনিসটা দুটা নিয়ে কাজ করবো। একটা হচ্ছে তার দ্রবণ চাপ, যেটা হচ্ছে P1 দিয়ে দেখাচ্ছি দ্রবণ চাপ, এটা P1 দ্বারা আমি দেখাচ্ছি দ্রবণ চাপ, এবং P2 দ্বারা দেখাচ্ছি আমার অভিস্রবণ চাপ। তো এটা আমি আলাদা করে দেখাচ্ছি, অভিস্রবণ বা অসমোটিক প্রেশার। তো এটাকে আমি দেখাচ্ছি। সো অসমোটিক প্রেশার কাকে বলে আর রিয়ার কাকে বলে, দুটার মধ্যে একটা পার্থক্য আছে। দ্রবণ চাপ হচ্ছে তার সহজাত প্রবণতা থেকে যে চাপটা আসে সেটা দ্রবণ চাপ, আর অভিস্রবণ চাপ হচ্ছে তার বিপরীতমুখী, মানে দ্রবণ চাপের আগেইনস্টে কাজ করে, এটা হচ্ছে তার অভিস্রবণ চাপ। মানে আমরা দেখতে পাচ্ছি যে দণ্ড থেকে দ্রবণে যাওয়া প্রবণতাটা হচ্ছে দ্রবণ চাপ, মানে আমার যে দণ্ডটা আছে, দণ্ড থেকে দ্রবণে যাওয়া প্রবণতা হচ্ছে দ্রবণ চাপ। আবার যদি আমরা ওখানে আমাদের তার হাইড্রোজেন নিজের আয়নের দ্রবণে স্থাপন করলে ধাতু বা হাইড্রোজেন গ্যাসের দ্রবণে যাওয়ার প্রবণতার বিপরীতমুখী একটা চাপ, যেটা হচ্ছে তার এই চাপ যেটা দিচ্ছে, যে দণ্ড থেকে দ্রবণে যাওয়া যে চাপটা আছে তাকে সে তার বিরুদ্ধে কাজ করে। দুইটা সম্পূর্ণভাবে বিপরীতমুখী দুটি ফোর্স। তো এখন তাহলে নিশ্চয়ই আছে আমাদের দুইটা চাপ নিয়ে আমার চিন্তা করতে হবে, কাজ করতে হবে, তাহলে হচ্ছে আমার মোটামুটি তড়িৎদ্বার বিভবটা আমাদের আরো ক্লিয়ার হবে। তো আমাদের দ্রবণ চাপ, অভিস্রবণ চাপ দুটো কমপ্লিটলি অপোজিং ফোর্স, তারা একটা অপরের সাথে কাজ করছে, সেটা নিয়ে আমাদের এখন চিন্তা করতে হবে। চিন্তা করে আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে ধরা যাক প্রথম কেস হতে পারে আইদার যে আমার P1 > P2, মানে দ্রবণ চাপ আমার অভিস্রবণ চাপ থেকে বেশি, তখন সেটা হচ্ছে তখন তড়িৎদ্বারে ধনাত্মক চাপ সৃষ্টি করে, অর্থাৎ তড়িৎদ্বারটি অ্যানোড হিসেবে কাজ করে। সো যদি সে তড়িৎদ্বারটার মধ্যে ধনাত্মক চাপ সৃষ্টি হয়, তার মানে তড়িৎদ্বারটি ওখানের মধ্যে অ্যানোড হিসেবে কাজ করতে পারবে। কিন্তু যদি উল্টাটা হয় তখন সেটা হচ্ছে তড়িৎদ্বারটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এবং যদি দুটো সমান হয় তাহলে এখানে কোনো প্রকার তড়িৎদ্বার বিভব সৃষ্টি হবে না।
সো আমরা মনে রাখবো যে যদি আমার দ্রবণ চাপ বেশি হয় তাহলে আমার যে কোনো তড়িৎদ্বার তার ওই দ্রবণের আগেনস্টে অ্যানোড হিসেবে কাজ করবে, এবং যদি তার অভিসরণী চাপ বেশি হয় তাহলে সে ক্যাথোড হিসেবে কাজ করবে। তার মানে দ্রবণ আসার প্রবণতা বেশি থাকলে সে অ্যানোড হিসেবে কাজ করবে, আর যদি দ্রবণ থেকে ওখানে মানে অপোজিং ফোর্সের দিকে তার যদি বা উল্টা দিকের বিপরীতক্রমী বলের প্রতি তার যদি টেন্ডেন্সি থাকে বা তার ইচ্ছা থাকে তাহলে সে ক্যাথোড হিসেবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের এই জিনিসটার দরকার হচ্ছে আমাদের ইলেকট্রোড সিলেকশনের জন্য এই বিষয়টা, ইলেকট্রোড সিলেকশনের জন্য এই বিষয়টা মাথায় রাখা দরকার। মাঝে মাঝে এমসিকিউ আসে অনেক জায়গায় যে বলা যায় এটা এখানের মধ্যে কোনটার আমার অ্যানোড হিসেবে ব্যবহার করা দরকার, কোনটা ক্যাথোড হিসেবে ব্যবহার করা দরকার। এই ধরনের প্রশ্ন করার জন্য আমাদের তাদের দ্রবণ চাপ আর অভিসরণী চাপটা দেওয়া থাকবে। যদি দ্রবণ চাপ বেশি থাকে তাহলে সে অ্যানোড হিসেবে কাজ করবে, যদি তার অসমোটিক চাপ বা অভিসরণী চাপ বেশি থাকে তাহলে সে ক্যাথোড হিসেবে কাজ করবে, আর যদি না থাকে তারা কোনো প্রকার তড়িৎ প্রভাব সৃষ্টি করবে না। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওই দ্রবণের সাপেক্ষে সে কোনো প্রকার তড়িৎদ্বার বিভব সৃষ্টি করবে, তখন ওই ধরনের ক্যাথোড অ্যানোড আমি ব্যবহার করতে পারবো না। তো এই জিনিসটা মাথায় রাখতে পারলে আমাদের এই ইলেকট্রোড সিলেকশনে আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো এই কনসেপ্টটা যখন গেল তখন আমাদের এখানে ইম্পর্টেন্ট নোট করে রাখি, আমরা যে এখন ধাতু কি চিন্তা ধাতু অধাতু না হয়েও বা অনেকটা আয়নও হতে পারে, যেমন এখানে আয়নের ক্ষেত্রে এটা অনেকাংশে নির্ভরশীল হতে পারে। তো খেয়াল করে দেখেন যে যদি আমার H2H+ আয়ন থাকে এবং ক্লোরিক আয়ন থাকে, তো তখন আবার তাদের সাথে অন্য একটা আয়নের সংস্পর্শে আসলো তাদের মধ্যে একটা তড়িৎদ্বার বিভব সৃষ্টি হয়। তার মানে আমি একটা কোনো কিছু তড়িৎদ্বার নিলাম, কিন্তু তার সাথে তার দ্রবণের সাথেও সে একটা কিন্তু সে একটা মোটামুটি ইন্টারাকশন করে তাদের মধ্যে নিজস্ব বিভব তৈরি করতে পারে। তো এটা আমাদের যে বিষয়টা আমাদের একটা কমপ্লিকেট করে দেয়, তাই আমাদের ইলেকট্রোড সিলেকশনের জন্য ওটা মাথায় রাখতে হবে যে তড়িৎ আয়ন যেটা আছে আর ধাতু যেটা আছে দুইটার মধ্যে ইন্টারাকশনটা কেমন হয় ওভাবে চিন্তা করে আমি ইলেকট্রোডটা সিলেকশন করব। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো সবসময় যে তাদের দুইটার চাপকে আমরা চিন্তায় রাখবো। এখানে দেখেন যে আমার এই বিক্রিয়ায় A থেকে A+ হয়, B+ থেকে B হয়, কিন্তু এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে যেটা এখানে ক্যাটায়নে পরিণত হয়েছে ওইটার চাপ ওইটার বিভব, আর যেটা অ্যানায়নের পরিবর্তন না হলেও তার বিজারণ ঘটছে সেটা বিভব দুটাকে যোগ করবো। এটা অনেকটা কমপ্লিকেশন, আমাদের যেটা যখন অনেক জটিল কেস হয় তখন এই ক্ষেত্রে এই জিনিসটা করে থাকে। তো এই জিনিসটা আমাদের খুব একটা পরীক্ষা লাগে না, কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। যদি খুবই কমপ্লেক্স কোনো প্রবলেম করে এই জিনিসটা আমাদের মাথায় থাকবে আর কনসেপ্টটা ক্লিয়ার করতে সাহায্য করে, এবং এই জিনিসটা আমাদের যখন আমরা সলভ পিচ করবো তখন এই জিনিসটা আমাদের আরো কাজে লাগবে। তো আমরা এখন আসি তড়িৎদ্বারের প্রকারভেদ। তড়িৎদ্বার কয় প্রকার? তড়িৎদ্বার আমার এখানে মোটামুটি 3 প্রকারই দেওয়া আছে। তড়িৎদ্বার প্রকারভেদ হলো প্রথম শ্রেণীর তড়িৎদ্বার, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাটাগরি, যে এই তড়িৎদ্বারগুলো বেশ ভালো হয়, মানে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার জন্য নর্মালি খুব সহজে তার দ্রবণ চাপ অভিসরণী চাপটা সহজে ব্যালেন্স আউট হয়ে যায়, সে সহজে ইন্টারাকশন করে না, যার ফলে হচ্ছে আমার এই বিক্রিয়াতে আমরা যতটুকু আউটকাম চাই তাই মোটামুটি পেয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর তড়িৎদ্বারটা অতটা প্রেফারেবল না, কিন্তু বিশেষ কিছু কেসে লাগে, এবং তৃতীয় শ্রেণীর তড়িৎদ্বারটা একটু এক্সপেন্সিভও থাকে। তাছাড়া বড় কথা হচ্ছে তাদের ইন্টারাকশনের ব্যাপারটা আমাদের জন্য কম কষ্টে করার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং তার চেয়ে বড় কথা আপনার এটা আমাদের জন্য রিঅ্যাকশনগুলো একটু কমপ্লিকেটেড হয়। তো কিন্তু মোটামুটি এই 3 শ্রেণীর তড়িৎদ্বারই কিন্তু আমার তড়িৎদ্বার উভয় দিকে ঘটতে পারে, সেটা ডিপেন্ড করতেছে আমার কোনভাবে আমি বিক্রিয়াটাকে সাজাচ্ছি তার উপর। সো আমাদের 3টা টাইম মনে রাখতে হবে যে তড়িৎদ্বার কয় প্রকার, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, এটার মেকানিজম তো আপনাদের সিলেবাসে নাই, কিন্তু এই সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে কয় ধরনের তড়িৎদ্বার আমাদের আছে। সো আমরা এখন টাইপ ভিত্তিক প্রবলেমে চলে যাই। আমরা আস্তে আস্তে সব ধরনের টাইপ ভিত্তিক প্রবলেম সলভ করে আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার করব। সো বেসিক্যালি এখন আমরা প্রবলেম সলভিং এর দিকে যাব, এবং এখানের মধ্যে আমরা প্রবলেমটা সলভ করার জন্য বলা হচ্ছে KMnO4 দ্রবণের মধ্যে কত কুলম্ব বিদ্যুৎ চালনা করলে 5 মোল ম্যাঙ্গানিজ 2+ উৎপন্ন হতে পারে। সো ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে হবে আমার টোটাল চার্জের পরিমাণটা কত। তো এখানের মধ্যে যদি বলা হয় যে আমরা জানি প্রতি মোলের জন্য যত পরিমাণ ইলেকট্রিসিটি যায় সেটা হচ্ছে 1 ফ্যারাডে, রাইট? তো আবার এটাও জানি তখন যদি যত মোল দেওয়া আছে সেটা হচ্ছে আমরা গুণ করে দিলে NF, কিন্তু এখানে স্যার তুল্য সংখ্যাটাও ম্যাটার করে, কারণ ওইটার অনুসারে তার ইলেকট্রন যাবে। এই জন্য আমার Q = NFe বা এই সূত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে ম্যাথটা কিরকম হবে আমরা একটু ভেঙে ভেঙে করানোর চেষ্টা করি। Q = এখানে 5 × 5, কারণ এখানে কত, এখানে আমরা যদি চিন্তা করি এখানে মোল হচ্ছে 5, তো এখানের মধ্যে এটা হচ্ছে আমার N, ই কত তুল্য সংখ্যা কত সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। আমাদের এখানে MnO4 মাইনাসে জারণ সংখ্যা হচ্ছে +7, এটার আউটকাম
বা প্রোডাক্টে Mn2 প্লাসে জারণ সংখ্যা হচ্ছে, আমার আগেরটাতে চলে যায়, জারণ সংখ্যা হচ্ছে আমার +2। তাহলে আমার জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে 5, রাইট? দুইটার মধ্যে পরিবর্তন কত? 5, রাইট? যেহেতু দুইটার মধ্যে পরিবর্তন 5, তাহলে তুল্য সংখ্যার পরিবর্তন হচ্ছে 5, রাইট? এরপর আমরা যদি এই ভ্যালুটাকে যদি 96500 কুলম দিয়ে গুণ করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার জন্য আমার ডিজায়ার্ড আনসার। আনসার হলো 2.4125 ইন্টু 10⁶ কুলম, এবং এটাই হলো আমার এই প্রশ্নের আনসার। এটা হচ্ছে আমার প্রথম টাইপ, যে টাইপের কোয়েশ্চেন আমরা এভাবে সলভ করতে পারি। দ্বিতীয় টাইপ হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কারণে আমার যে তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর বা আয়তন বিষয়ক সমস্যা, মানে আমরা ফ্যারাডের সূত্র দিয়ে সরাসরি করব, W=ZIT সূত্র দিয়ে করব, কিন্তু এখানের মধ্যে কিভাবে করব ওইটা একটু ভেঙে ভেঙে করানোর দেখানোর দায়িত্বটা হচ্ছে আমার। তো ব্যাপারটা হচ্ছে আমাকে একটা প্রশ্ন বলা হয়েছে যে এখানের মধ্যে আমার 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা দেওয়া হয়েছে, এবং এটা আমাকে অবশ্যই আওয়ার দেওয়া আছে, এটা আমার সেকেন্ডে নিতে হবে, অ্যাম্পিয়ারটা অ্যাম্পিয়ারই থাকবে। তাহলে আমার টাইম দেওয়া আছে, আমার আই দেওয়া আছে, তার মানে আমি কিউ জানি, W=ZQ জানি, জেড এর মধ্যে ভ্যালু যেটা আছে ওটা বসাই দিলেই হবে। আমরা জানি এখানের মধ্যে ব্যাপারটা একটু খেয়াল করার চেষ্টা করি, এটার সলিউশনটা কিভাবে ঘটবে। আমার 1 নম্বরের সলিউশন কি ঘটবে? 1 নম্বরের সলিউশন হচ্ছে আমার W=EIT/96500, রাইট? এটা হচ্ছে আমার তুল্য সংখ্যা সহ একসাথে ধরছি। তো এখানের মধ্যে ব্যাপার যেটা হচ্ছে, এই অংশে ই এর মান কত হবে? এখানে আমার ই হবে, ই এর মান কত? প্রথমটার ক্ষেত্রে কপার, তার ভর 63.5, তার তুল্য সংখ্যা 2, আমার এখানে 96500 ভাগ করে দিছি, এবং এখানে আই এর পরিমাণ কত? আই এর পরিমাণ 4, টাইমের পরিমাণ হচ্ছে 6 ঘন্টা, তাকে আমার সেকেন্ডে নিতে হবে, 3600 দিয়ে আমি গুণ করে দিলাম। এরপর আমার যে আনসারটা আসছে সেটা হচ্ছে 28.427 গ্রাম। তো এটা হচ্ছে আমার প্রথম অংশের জন্য যে জিনিসটা চাচ্ছিলাম সেটার আনসার, ফার্স্ট প্রশ্নের আনসার। এবার আমরা যদি আসি সেকেন্ড পার্টটা আমি কিভাবে সলভ করব। সেকেন্ড পার্টটা সলভ করার জন্য আমার কপার কয়টি পরমাণু হবে, আর কয়বার পরমাণুটা নির্ভর করতেছে আমি যদি বলি, তার দেখতে হবে কত ভর আগে যাচ্ছে, রাইট? তো এখানের মধ্যে কপার সালফেটের তুলনায় সেটা কতটুকু যাচ্ছে সেই হিসেবেও বের করতে হবে, এবং কপার সালফেটের জন্য আমি বলছি, মানে আমার এই কপার সালফেট দ্রবণের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করার ফলে যে যতটুকু জমা হয়েছে ওইটার সাপেক্ষে আমার হিসাবটা করতে হবে, রাইট? তো ওই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে কেয়ারফুল হতে হবে, ঐকিক নিয়মে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টি পরমাণু হয়েছে, আমরা দেখতে পাবো এখানে আগে কয়টি মোল হয়েছে সেটা বের করতে হবে। আমরা কি জানি, মোল W/M, আমার W কত? এটা হচ্ছে আমার W, রাইট? তো W এর জায়গায় ওটা বসাবো, আর M এর জায়গায় বসাবো কত? M এর জায়গায় বসাবো 63.5, এবং আলটিমেটলি এটাকে যদি আমার অ্যাভোগাড্রো সংখ্যক, এটা হচ্ছে আমার মোল সংখ্যা, এবং এটাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, আলটিমেটলি আমার ভ্যালুটা আসবে, অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 আমার ভ্যালুটা আসবে হচ্ছে 2.69 ইন্টু 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এবং এখানে জাস্ট হচ্ছে আমার নর্মাল চেইন রুলের ফর্মুলাটা মনে রাখলেই হবে। এরপরের পার্টটা হচ্ছে আমার 3 নম্বর পার্টটা হচ্ছে সলিউশন করা, কত গ্রাম কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ ঘটবে। এবার আমার সূত্রটা ডিরেক্ট কপার সালফেট বেসড করতে হবে, রাইট? তো কপার সালফেট বেস করতে গেলে সব কিছু সেম থাকবে, জাস্ট ওইখানে 63.5 এর জায়গায় আমার কপার সালফেট পুরোটার ভর থাকবে, পুরোটার ভরের জায়গায় অবভিয়াসলি তার তুল্য সংখ্যা এবং বাকি সব কিছু সেম থাকবে প্রথমটার মতো, জাস্ট ভরটা চেঞ্জ হয়ে যাবে।
এবং বাকি সব কিছু সেম থাকলে আমার কেবল এই অংশটা বা ভরের অংশটা চেঞ্জ হয়ে যাবে এবং আলটিমেটলি আমার 71.403 গ্রাম হবে এতটুকু। তার মানে টোটাল লবণের বিয়োজন হবে এতটুকু, আর আমার কেবল কপারের টোটাল লবণের ডিপোজিশন হবে এতটুকু, আর টোটাল কপারের ডিপোজিশন হবে এতটুকু। তো আমাদের টাইপ 2 প্রবলেম সলভ হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের পরস্পর সিরিজে সংযুক্ত ভোল্টমিটারে ফ্যারাডের দ্বিতীয় সূত্র সম্পর্কিত সব প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব তা আমরা দেখার চেষ্টা করব। এখন কথা হচ্ছে আমরা টাইপ 3 ম্যাথ করার ট্রাই করব এবং এখানে আমরা কিছু চেঞ্জ মানে এখানে আমরা জানি সিরিজে সংযুক্ত করলে কি হয়। সিরিজে সংযুক্ত করা মানে হচ্ছে তাদের মধ্যে সিরিজের মধ্যে i ইকুয়াল টু সেম বা কনস্ট্যান্ট থাকে, রাইট? মানে সিরিজের মধ্যে যদি আমি কোনো কিছু সংযোগ রাখি সেখানের মধ্যে কারেন্টের পরিমাণটা সেম বা কনস্ট্যান্ট থাকে। তো এই কনসেপ্টটা দিয়ে আমরা দেখতে চাইবো যে আসলে টাইম কত লাগে এবং একই পরিমাণ কারেন্ট দেওয়ার ফলেও কপার, জিঙ্ক এবং সিলভারের জমা হওয়ার পরিমাণটা কিভাবে ভ্যারি করে। তো প্রথমে আমরা একদম সিম্পল সিলভারের জমা হওয়ার বিষয়টা নিয়ে চিন্তা করতে পারি, সিলভার কতটুকু জমা হবে। তো এখানে আমাদের খুবই সিম্পল ভাবে এটার এভাবে আই এবং টি বসাবো এবং 96500 বসাবো। আমি সবসময় মানে মলিকুলার এম যে ই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে একসাথে তুল্য সংখ্যাতে ইনক্লুড আছে বলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। সো এখানে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে কপারের ভর হচ্ছে 63.5 এবং কপার সালফেটের ভরটা একটু ক্লিয়ার করে ফেলি, সরি একটু ভুল লিখেছে, কপারের ভর তো এখানে কপার সালফেটের ভরটা এখানে দরকার নাই। কপারের ভর 63.5 এবং এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার এখানে যেটা দেওয়া আছে যে আমার সিলভারে কতটুকু জমা হয়েছে, রাইট? আমার WAG কিন্তু দেওয়া আছে। WAG কত দেওয়া আছে? WAG দেওয়া আছে হচ্ছে আমার 1.50 গ্রাম, রাইট? এরপরে আমার আইও দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে আমার কত 1.50 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে আমার W দেওয়া আছে, ই আমরা বের করে নিতে পারবো, আমার আই দেওয়া আছে এটা জানি। তো টাইম বের করা তো খুবই জাস্ট প্লাগ ইন প্রবলেম হয়ে গেল, রাইট? তাহলে আমার টাইমটাকে যদি ইকুয়েশনটাকে একটু ডিফারেন্টলি সাজাই তাহলে টাইমটাকে আমি কিভাবে করতে পারি। টাইমটাকে করার খুবই সিম্পল ওয়েটা হচ্ছে এখানে দুটো কাজ করা। এখানে আমার যে ভরটা আছে সিলভারের ওটার সাথে সাথে আমার 96500 এবং নিচে আমি জাস্ট এটা শাফল করলাম বা এটা একটু চেঞ্জ করলাম বা পরিবর্তন করলাম। তো এখানে জিনিসটা খুব একটা পরিবর্তন হবে না এবং আলটিমেটলি আমার ভ্যালু যদি বসাতে চাই তাহলে আমার ভ্যালুটা বসালেই হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমি এখানে মধ্যে ভ্যালুটা করতে হবে 1.5 ইন্টু 96500 ই কত হবে? এটার এখানে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে অবভিয়াসলি 1, রাইট? মানে একটা ইলেকট্রনের আদান প্রদানের ব্যাপার ঘটতেছে, তাহলে একমাত্র এম বসাই দিলেই হয়ে যাবে। আমরা সিলভারের ভর কত দেওয়া আছে 108 ডিভাইড বাই 1, তাও দেখানোর জন্য কাটিয়ে দেখালাম। এবং আমার আই হচ্ছে এখানে 1.5 অ্যাম্পিয়ার, রাইট? এরপরে আমি যদি এখানে দেখাতে চাই আমার আসল জিনিসটা, এবং এই ক্ষেত্রে কি ঘটবে, এই ক্ষেত্রে আমার 96500 কুলম বসাবো এবং আমি ভ্যালুগুলো বসাই দিলে বা প্লাগ ইন করলে আমার টাইমটা আসবে, আপনারা নিজেরাও করতে পারেন, যে আমার খুব পরে চিন্তা করতে গেলে যে 8893 ক্যালকুলেটার আমি বসাচ্ছি 893.52 সেকেন্ড, যেটা যদি রাউন্ড আপ করি মিনিটে সেটা আসবে অ্যারাউন্ড 14.89 মিনিট, সরি 14.89 তো ভুল, সরি 14.49 মিনিট আসবে, 14 মিনিট 49 সেকেন্ড আসে। সো
এইখানের মধ্যে এই বিষয়টা লাগে। অবশ্য আমার মিনিটে রাখার দরকার নেই, মিনিটে করতে গেলে ভুল হয়ে যায়, আসলে কতটুকু দরকার এটা বোঝা হয়ে ওঠে না প্রায় সময়। তো আপনার এতটুকু সেকেন্ডে, ও আপনার তো প্রশ্নে বলা আছে মিনিট, নিচে খেয়াল করেন একটা সেকেন্ড। আচ্ছা, মানে এটা ঠিকই আছে, মানে মিনিট আর সেকেন্ডে দেখার দরকার নেই। আমার ক্যালকুলেশনে একটু হালকা কনফিউশন হয়েছিল, যে এই ক্যালকুলেশনটা অনেকের একটু কনফিউশন, আমি নিজের কনফিউশন হয়েছে মাঝে মাঝে। এটা আপনি একটা পার্শিয়াল ফ্র্যাকশনাল মিনিটে লিখতে পারেন। সো 14.892 মিনিট ইজ দ্য কারেক্ট আনসার, কারণ হচ্ছে আপনি মিনিটের একটা ফ্র্যাকশন নিয়ারলি অ্যারাউন্ড 15 মিনিট, 15 মিনিট লিখলেও এটার আনসারটা হয়ে যায়। সো এরপরের পার্টটা হচ্ছে আমার ফ্যারাডের সূত্রকে চিন্তা করা, যে একই পরিমাণ বিদ্যুৎ দেওয়ার ফলেও আমার ইয়ার পার্থক্যটা কেমন হচ্ছে। তাহলে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে বাকিটা দেখাই, তাহলে হচ্ছে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। সো এখন আমি যদি প্রথমত আমি যদি কপারেটটা বের করতে চাই, তাহলে আমার অবভিয়াসলি জিনিসটা হচ্ছে ইআইটি, আর আমি 96500 বসাবো। আমি আবারও ইটাকে ডিফাইন করি, ই হচ্ছে m/n, যে ভরটা দেওয়া আছে, মানে যে পারমাণবিক ভরটা আমরা জানি সবকিছু সবসময়, যে ধাতু দেওয়া আছে বা যে লবণ দেওয়া আছে, যার পারমাণবিক ভরটা আমি জানি, তার সাথে তার তুল্য সংখ্যা, মানে এখানে ইলেকট্রনের যতটা আদান প্রদান হয়েছে ইকুইভ্যালেন্ট নাম্বারটা এখানে আমার বসায় দিতে হবে, রাইট? সো এটা আসলে ইলেকট্রন আদান প্রদানের সংখ্যা, এটা হচ্ছে আমার ভর। কিন্তু এখন দেখেন যে এখানের মধ্যে যদি দেখি, তাহলে হচ্ছে একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে 63.5 ডিভাইডেড বাই 2, আই কত 1.5, এটা কত আমাদের 893.518, এবং নিচেরটা কত 96500, এবং আলটিমেটলি আনসার কত আসবে? আনসার আসবে 0.441 গ্রাম। এটা হলো আমার সেকেন্ড আনসার, রাইট? এরপরে একইভাবে জিঙ্কেরটা করতে চাই, আমি জাস্ট সব জায়গায় প্লাগ ইন করবো, রাইট? সব জায়গায় প্লাগ ইন করবো। 63.5 এর জায়গায় জাস্ট একটা হবে, জাস্ট পার্থক্যটা হবে হচ্ছে 65.38, এবং আলটিমেটলি ওটার ক্ষেত্রে আসবে আনসার আসবে 0.454 গ্রাম। সো খেয়াল করে দেখছেন এখানে কিন্তু তাদের যোজনী দুইটার সেম আছে, কিন্তু জিঙ্কেরটা হয়েছে বেশি, কারণ আসলে কতটুকু জমা হচ্ছে সেটা আসলে তার অবভিয়াসলি আমার যদি একই পরিমাণ কারেন্ট দেয়, সেটা হলো তার ই এর প্রপোর্শনাল, রাইট? সো এই ক্ষেত্রে ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমরা সবসময় চিন্তা করি যে বইয়ে খালি যোজনী নিয়ে কথা আছে, যোজনীটা না, আমার টোটাল ই নিয়ে চিন্তা করতে হবে, রাইট? তো এই বিষয়টা যাতে আমাদের মাথায় থাকে, এটা থেকে বুঝতে পারবো যে তাদের যোজনী সমান থাকা সত্ত্বেও আমার কিন্তু জিঙ্কের জমা বেশি হয়েছে। তো এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র সম্পর্কিত একটা প্রবলেম, আপনারা দেখতে যাতে বুঝতে পারেন, এটা এই জন্য আমি এটা এত ডিটেল ইলাবোরেট দেখানোর চেষ্টা করেছি। এরপর হচ্ছে টাইপ 4 হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা নির্ণয় কিভাবে করব, এই টাইপটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন পার্ট 4 এর কাজ নিয়ে করতে চাই, যে তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা কিভাবে আমরা নির্ণয় করতে পারি, সেটা নিয়ে একটা কাজ বা নরমাল লেকচারের ব্যাপার যেটা আছে। তো এখন কথা হচ্ছে প্রথম পার্টটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সেকেন্ড পার্টটা দুইটা পার্টে করবো ম্যাথটা, একটা পার্ট আমি একটা ভিতরে রাখবো, একটা পার্ট দুইটা পার্টে করবো। তো ফার্স্ট পার্টটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমি বসাই দিই W = EIT by 960500। এখানে কত দেওয়া আছে আমার এই আয়তন, এটা আমি পরে ভাববো। আমার এম্পিয়ার টাইম আইটি দেওয়া আছে, ই জানি, ই কত আমরা জানি। এই ক্ষেত্রে ই এর মানটা আমরা আগে বের করে রাখি, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে বের করতে। ই হবে এখানের মধ্যে নিকেলের ক্ষেত্রে যে ভরটা দেওয়া আছে, তাহলে আমরা জানি নিকেলের ভর হচ্ছে 58.7, রাইট? 58.7, এবং এখানে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 29.35, রাইট? এটা হচ্ছে তার এই ক্ষেত্রে যে ই এর ভ্যালুটা বের করতে যাচ্ছি, সেটা হচ্ছে 29.35, এবং ই এর ভ্যালু যদি এখানে বসাই দিই 29.35, আমি তারপর এখানে 4 অ্যাম্পিয়ার এবং টাইম 6 ইনটু 3600 বসাবো, এবং নিচে 96500 বসাবো,
এবং আমি আলটিমেটলি বসালে আমি এখান থেকে কত পাবো, আমি 26.278 গ্রাম পাবো। এটা আমার চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জটা হচ্ছে দ্রবণের সর্বশেষ ঘনমাত্রা বের করা। কারণ কথা হচ্ছে তাহলে আমাকে বের করতে হবে দ্রবণে আসলে বিক্রিয়া করে ফেলার পরে ক্ষয় হয়ে যাওয়ার পরে অবশিষ্ট কত নিকেল আছে। অবশিষ্ট নিকেলটাকে যদি আমি এন দ্বারা প্রকাশ করি, এটা এন দ্বারা হচ্ছে, আমরা এখানে এন দ্বারা বলতে বোঝাচ্ছি হচ্ছে আমার অবশিষ্ট নিকেল। এন দ্বারা কি বোঝাচ্ছি, অবশিষ্ট নিকেল, রাইট? এটা যদি আবার অবশিষ্ট নিকেল বোঝায় তাহলে এখানে কি হবে, অবশিষ্ট নিকেল বোঝাতে গেলে তাহলে আমাদেরকে বুঝতে হবে আমার আগে কত দেওয়া আছে। আগে দেওয়া আছে হচ্ছে আমার S1 V1, S1 কত, S1 হচ্ছে আমার 2 মোলার, রাইট? কারণ আমার আগেই দেওয়া আছে S1 এ। তো V1 কত, V1 হচ্ছে আমার 0.5 লিটার। এবং ওখান থেকে আমার বিয়োগ করতে হবে, আমি এখানে জাস্ট বিয়োগ করতে গেলে হচ্ছে কত মোল হয়েছে। আমার আলটিমেটলি এখানের মধ্যে কত মোল আসছে, আমার আসছে এত। তো W/M তো হচ্ছে আমরা মোল সংখ্যা, রাইট? তো 26.278 কে যদি আমি M দ্বারা ভাগ করি, M এখানে কত, ওইটা দিয়ে যদি ভাগ করি, ওখান থেকে যে রেজাল্টটা পাবো, এরপরে আমি যদি কাজটা করতে যাই তাহলে আমরা আলটিমেটলি পাবো 0.552 মোল, রাইট? এটা যদি পেয়ে থাকি 0.552 মোল যদি আমি পেয়ে থাকি, এখন প্রশ্ন আসে এটা কিভাবে করব। তো আমার দেওয়া আছে যে এখন দ্রবণের তাহলে সর্বশেষ ঘনমাত্রা কত আমরা জানি, মোল ইকুয়ালস টু, আবার আমরা জানি SB, রাইট? মানে তার ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে এখন সর্বশেষ ঘনমাত্রা যদি আমি একটু ফাইনাল SF দ্বারা বলি, আমার ফাইনাল ভলিউম কত, এটা নিয়ে একটু চিন্তা করতে হবে আপনার। আলটিমেটলি এখানে কিন্তু তার ভলিউমটা চেঞ্জ হয়নি, তার আয়তন কিন্তু আগে যা ছিল তাই আছে, তার মানে তার ফাইনাল ভলিউমও কিন্তু এখানে 0.5 লিটার আছে। তাহলে আমার ফাইনাল যে ঘনমাত্রা ওইটা হচ্ছে 0.552 ডিভাইডেড বাই 0.5, রাইট? মানে আমার ফাইনাল যে আয়তন সেটা কিন্তু আগের আয়তনটাই আছে, জাস্ট এটা একটু কিছু ডাইলিউট হয়ে যাবে কারণ কিছু ক্ষয় হয়ে গেছে। তার মানে এটা এখন আগের 2 মোলার থেকে এটা এখন আমার 1.104 মোলারে কনভার্ট হয়েছে। এই ধরনের ম্যাথ প্রায় সময় আসে বিধায় আপনাদেরকে তড়িৎ বিশ্লেষণ পর ঘনমাত্রাটা কিভাবে বের করব, সিম্পল হচ্ছে আগে যেটা আছে ওটা মোল সংখ্যাটা তো করবো যেটা ক্ষয় হয়ে গেছে, আগে যেটা দেওয়া ছিল বিয়োগ করে যে মোলটা পাবো সেটাকে দিয়ে আমার যে আয়তনটা আছে কারেন্টলি সেটা দিয়ে ভাগ করে দিলে আমি রেজাল্টটা পেয়ে যাব। প্রবলেমটা সলভ করতে গিয়ে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে মানে অ্যানোড আর ক্যাথোডের ব্যাপারটা অনেকে বুঝতে পারে না। আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করি। অ্যানোডে ঘটবে কি, জারণ সেটা তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ রসায়ন সবসময় একই জিনিস। ক্যাথোডে কি ঘটবে, ক্যাথোডে ঘটবে আমার বিজারণ, রাইট? সো এই ক্ষেত্রে কি ঘটবে ওইটা দেখতে হবে। তো আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রথমত যে ভ্যালুটা দেওয়া হয়েছে ওইটা অনুসারে আমি যদি বসাই দিই 96500 বসাই দিই, প্লাগ ইন করলে আমার এখানে 29.35 ইন্টু 4 অ্যাম্পিয়ার ইন্টু 6 ইন্টু 3600 এবং নিচে 96500, রাইট? এবং আলটিমেটলি আমরা পাচ্ছি 26.278 গ্রাম, রাইট? কথা হচ্ছে এটা হচ্ছে আমার কতটুকু জমা হচ্ছে, রাইট? কথা হচ্ছে কার ক্ষয় হয় আর কই জমা হয়। বিজারণ করে কোনো কিছু বিজারণ করে আমার ধর কোনো কিছু বিজারণ করে সেটাই তো জমা হবে, রাইট? তো যে কোথায় জমা হবে, অবভিয়াসলি আমার ক্যাথোডে জমা হবে। তো ক্যাথোডের আগের ভর কত, ক্যাথোড তাহলে আমার এখানে পরবর্তী অবস্থায় ক্যাথোডের ভর আর অ্যানোডের ভর নিয়ে আমরা কাজ করব, রাইট? তো পরবর্তী অবস্থায় ক্যাথোডের ভর কত
আর অ্যানোডের ভর কত ওইটা নিয়ে চিন্তা করতে হবে। আমার আগেই আমার ক্যাথোডের ভর কত আছে 100, রাইট? অবশ্যই 100 সাথে যোগ হবে, 100 থেকে যোগ হবে বিধায় এখানে 26.278টা যোগ হয়ে এটা হয়ে যাবে 126.278 গ্রাম। বাট অ্যানোডের ক্ষেত্রে কি ঘটবে? অ্যানোডের আগে ছিল কত? এর আগে ছিল 60, অ্যানোড ক্ষয় হয় এবং অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোড বৃদ্ধি পাবে। অ্যানোডের ক্ষেত্রে এখানে 26.278টা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গিয়ে এখানে কত তৈরি হবে? এখানে 33.772 গ্রাম তৈরি হবে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু নিকেল তড়িৎদ্বার ব্যবহার করার ফলে কিন্তু দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে। তার মানে আমরা যে দ্বন্দ্বটা ব্যবহার করছি, আমি যদি সেই দ্রবণটা ইউজ করি তাহলে আমার কিন্তু দ্রবণের ঘনমাত্রা কিন্তু অপরিবর্তিত থাকবে, যদিও আমার দ্বন্দ্বের ঘনমাত্রার মধ্যে পরিবর্তন সাধিত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, বিধায় আমি এটা বারবার মেনশন করছি। যদি আমি একই দ্বন্দ্ব এবং একই সলিউশন, ধরা যাক এখানে নিকেল নাইট্রেট সলিউশন এবং নিকেল দণ্ড ব্যবহার করা হয়েছে বিধায় আমার দ্রবণের ঘনমাত্রাটা অপরিবর্তিত রয়ে গেছে। এরপরের প্রবলেমটা হচ্ছে সমানুপাতিক সম্পর্কিত। সেটা হচ্ছে আমরা জানি যে ভরটা যেহেতু তার টোটালি তার এইটার উপরে নির্ভর করতেছে এবং জেড এবং ই নিয়ে আমাদের যে পারস্পরিক ব্যাপার স্যাপার আছে, এখানে তো কেবল তার ভ্যালেন্সি বা তুল্য সংখ্যা বা স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যাই আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু এটার সাথে সমানুপাতিক, কারণ আমরা যদি সূত্রটাকে পাশাপাশি বসাই দিই, তখন কেবল হচ্ছে আমাদের একমাত্র ডিফারেন্সিয়েটিং বা পার্থক্য করার জায়গা হচ্ছে কারেন্ট। তো তাদেরকে এই সমানুপাতিক সম্পর্কের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। তো কিভাবে নিয়ে আসতে পারি তা করার জন্য এখানে দেওয়া হয়েছে যে জিঙ্কে জমা করা খরচ, কারণ আমাকে অ্যালুমিনিয়াম এটা করতে হচ্ছে। তার কথা হচ্ছে আমার 20 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে, আমি কিন্তু বলেছি প্রতি গ্রাম জিঙ্ক জমা করতে হয় 9 টাকা। তখন কথা হচ্ছে আমার এই ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? যেহেতু তাদের এই ক্ষেত্রে তুল্য সংখ্যার পার্থক্য আছে, তাই আমি এটা ব্যবহার করা E1 বা E2 ব্যবহার করাটাই বেশি স্মার্ট এই ক্ষেত্রে। সো E অফ জিঙ্ক কত? খুব সিম্পল, 65.5 ডিভাইডেড বাই 2, যেটা হয়ে যাবে 32.75, রাইট? আবার E অফ অ্যালুমিনিয়াম কত? খুবই সিম্পল, 27/3 ইকুয়ালস টু 9, রাইট? তাহলে আমার এই ক্ষেত্রে আমি কিন্তু W1 বা W অফ কার দরকার? জিঙ্ক দরকার, রাইট? জিঙ্ক কত জমা হয়েছে তা তো জানি, তার টাকাটা আমি জানি অলরেডি। সেটা বের করতে পারলে আমি আসলে অ্যালুমিনিয়ামের ব্যাপারটা হিসাব করতে পারবো। তো এটা করার জন্য আমার যেটা লাগবে W বাই জিঙ্ক ইকুয়ালস টু E অফ জিঙ্ক, মানে W বাই জিঙ্ক বাই W অফ অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু E অফ জিঙ্ক বাই E অফ অ্যালুমিনিয়াম। তো সমানুপাতিক সম্পর্ক, এখানে আমি E অফ জিঙ্ক বাই E অফ অ্যালুমিনিয়াম এবং W অফ অ্যালুমিনিয়াম বসাই দিলাম, এবং E অফ জিঙ্ক কত হয় এখানের মধ্যে খুব সিম্পল ভাবেই আমরা বলতে পারবো। এখানে E অফ জিঙ্ক কত হবে? 32.75, অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম 9, এবং এখানে কত দেওয়া আছে? অ্যালুমিনিয়াম 20, এবং এখান থেকে আমরা পাবো কত গ্রাম, রাইট? আমরা এখান থেকে পাবো হচ্ছে 72.778 গ্রাম। সো এখন কথা হচ্ছে, এখন বলা হয়েছে যে প্রতি গ্রাম জিঙ্ক করতে লাগে 9 টাকা, রাইট? তো আমরা যেহেতু একই পরিমাণ কারেন্টের হিসাবটাই করব, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে আমার বুঝতে হবে যে আমার 20 গ্রাম অ্যালুমিনিয়াম খরচ করতে যে খরচ, তার মানে 20 গ্রাম অ্যালুমিনিয়ামের খরচ equals to 72.778 গ্রাম জিঙ্কের খরচ, রাইট?
কেন? কারণ একই আমার খরচটা মূলত কারেন্টের। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে খরচটা মূলত কারেন্টের, এটা বিদ্যুৎ বিলের মধ্যে হয়, তো আমরা নর্মালি এই হিসাবেই ধরে নিই। তো এরপর ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে তাহলে 1 গ্রাম জিঙ্ক জমা হতে যদি আমার 9 টাকা খরচ হয়, জিঙ্ক যদি 9 টাকা খরচ হয়, তাহলে এখান থেকে ঐকিক নিয়মে 7-8 জিঙ্ক করতে খরচ হবে, ক্যালকুলেটর বসালে হবে 65.02 টাকা। এবং এটা কিন্তু আমার অ্যালুমিনিয়ামের জন্য খরচ হবে, যার কারণ তারা এই ক্ষেত্রে একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এটা কেবল তখনই পসিবল যখন আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে একটু কাহিনী করে লিখি, আর এটা যখন হচ্ছে তাদের তুল্য সংখ্যা সমান। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে বিধায় আপনাদেরকে এতটা গুরুত্ব দিয়ে বিষয়টাকে পড়াইছি। আমি কয়েকটা কথা বলবো, 10 মিনিট বা 5 মিনিটে কিছু কথা বলবো, যে কথাগুলো হচ্ছে এই চ্যাপ্টার এবং পরে ইলেকট্রোকেমিস্ট্রি হতে শুরু করে তার সবগুলো ম্যাথ সলভ করতে ঘুরে ফিরে এই কনসেপ্টগুলি কাজে আসবে। প্রথম কনসেপ্ট কি? প্রথম কনসেপ্টটা হচ্ছে আমার অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ। এই জিনিসটা শিখলে আপনি মোটামুটি 50% শিওর হয়ে যাবেন যে আপনার এখানে বিষয়টা এটাই হচ্ছে আপনার জন্য দরকার, রাইট? অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ ঘটবে, এটা মনে রাখতে পারলে আপনার 50% কনসেপ্ট ক্লিয়ার। এরপরে যে জিনিসটা অনেকে ভুলে যায় সেটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে কার ক্ষয় হয় আর কার জমা হয়। আমার অ্যানোড থেকে ক্ষয় হবে এবং ক্যাথোডে গিয়ে জমা হবে, রাইট? এই বিষয়টা আমরা অনেকে ভুলে যাই। এবং আরেকটা জিনিস সহজ করে মনে রাখার জন্য ব্যাপারটা হচ্ছে আমার এখানে এটা মনে রাখার জন্য যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, ছোটটা দিয়ে নেগেটিভ চার্জ বোঝায়, বড়টা দিয়ে পজিটিভ চার্জ বোঝায়। তার মানে বড় যেটা দেওয়া হয়েছে ওইটা দিয়ে সবসময় পজিটিভ চার্জ বোঝায়, এটা অনেকেই ভুল করে, যদিও খুবই সিম্পল একটা জিনিস। ওটা দিয়ে সবসময় নেগেটিভ চার্জ বোঝায়, রাইট? এবং অবভিয়াসলি পজিটিভ চার্জটা আমার অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে এবং এখানে জারণ বিক্রিয়া ঘটবে, এটা হচ্ছে অ্যানোড। নেগেটিভটা সবসময় ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করবে, সেজন্য ক্যাথোড। কিন্তু এটা মূল নামকরণ করা হয়েছে তার জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে, তার উপর ভিত্তি করে। এই বিষয়টা অনেকেরই ক্লিয়ার না বিধায় আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। সেকেন্ড কথা হচ্ছে আমার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় ফ্যারাডের সেকেন্ড ল থেকে প্রশ্ন করেই, এবং ফ্যারাডের সেকেন্ড ল আসলে ফার্স্ট লর একটা অ্যাপ্লিকেশন, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে প্রপোর্শনাল জ্ঞানটা এমনভাবে মাথায় রাখবেন যাতে আপনার যেভাবেই দিক, যেমনভাবেই দিক, যেভাবেই করুক না কেন আপনি ওভাবে ওইটার কাজটা করে ফেলতে পারবেন, যার ফলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। এটা গেল। 4 নম্বরে যে বিষয়টা হচ্ছে, 4 নম্বরের বিষয়টা হচ্ছে আমার এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা অনেকে বুঝে না, যেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এবং তার ইলেকট্রো গ্যালভানাইজিং যেটা ব্যাপারটা আছে, এই বিষয়টা নিয়ে অনেকের ক্লিয়ার আইডিয়া নাই। সো ওই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে আপনাদেরকে ওটা নিয়ে এক্সট্রা ইনডেপথ কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স বলতে চাচ্ছিলাম বিধায় আপনাদেরকে এত সময় আর একটু কিছু এক্সটেন্ডেড ভার্সন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যেটা অনেকে ভুল করে এবং বুয়েট ভর্তি পরীক্ষায় হ্যান্ডে প্রশ্ন করা হয়। তো এটা নিয়ে একটু গুরুত্ব দিয়ে বোঝানো বলেই ইলেকট্রোপ্লেটিং বা ইলেকট্রো গ্যালভানাইজিং নিয়ে আমি একটু কিছু কথা বলতে চাই। ইলেকট্রোপ্লেটিং আমি কেন করব ওইটা হচ্ছে আমার প্রথম জিনিস, যে আমরা ধরো লোহার ঘড়ি বা স্টিলের ঘড়ি, তার হচ্ছে আমার প্রলেপ করে মরিচা পড়লে আমার আসলে ওইখানে ওইটার মানে আমার চকচকে নষ্ট হয়ে যায়। তার মানে আমি কম সক্রিয় দিব তা না, অনেকের মাথায় চিন্তা করবে কম সক্রিয় দিলে যেটা হচ্ছে করোশন ফ্রি হয় বা ক্ষয় যাতে না হয়, যে করোশন ফ্রি যাতে হয়, যাতে ওই জন্য আমি আসলে এই কাজটা করি, যাতে ঘড়ি বা কোথাও যাতে আমার করোশন ফ্রি একটা এনভায়রনমেন্ট তৈরি করে। তো আসলে ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজিং এ যেটা করে ওইটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যেটা আপনারা একটু ক্লিয়ারলি দেখলেই বুঝতে পারবেন। আপনার একটু ধৈর্য নিয়ে আমার সঙ্গে থাকুন, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। একটা ছবি আঁকছি, ছবিটা দিয়ে আপনাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, যাতে আপনি এই বিষয়ে যাতে কখনো কোনো প্রকার প্রবলেম বা ঝামেলায় না পড়ে। এখানে ধরা যাক আমার আয়রন বা স্টিল দিলাম,
এটার মেটাল, যার উপর আমি প্রলেপ দিব। এরপর হচ্ছে আমি যার প্রলেপ দিব, ধরা যাক আমি জিঙ্কের প্রলেপ দিব। আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোপ্লেনিয়ার, যখন আমি জিঙ্ক দিয়ে করি তার আরেকটা নাম আছে, এটাকে অনেকগুলো বইয়ে এটাকে ইলেকট্রো গ্যালভানাইজিং হিসেবেও বলে থাকে, রাইট? ইলেকট্রো গ্যালভানাইজিং হিসেবেও বলে থাকে, তাই এই বিষয়টা একটু খেয়াল থাকতে হয়। এবং আমি যার প্রলেপ দিব তার একটা দ্রবণ দেওয়ার চেষ্টা করব, যাতে আমার এখান থেকে যথেষ্ট দ্রবণ থেকে সাপ্লাই যায়। আমার মোট কথা হচ্ছে, এখন কথা হচ্ছে কে ক্যাথোড হবে কে অ্যানোড হবে, এটা বোঝা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমার কোনো কিছু জমা করতে হবে, যাকে যেখানে জমা করতে হবে সেটা সবসময় আমার ক্যাথোড হবে, রাইট? তার মানে এটা নেগেটিভ চার্জ ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করবে। আর যেখান থেকে ক্ষয় হবে সেটা সবসময় পজিটিভ বা অ্যানোড হবে, মানে এই কেবলকালের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, কারণ সে জারণ করে ক্ষয় করবে। এই জিঙ্কটা জারণ করে জিঙ্ক 2+ হবে, এবং এই জিঙ্ক 2+ কি করবে? জিঙ্ক 2+ গিয়ে ফ্লো করে এখানে জমা হতে থাকবে, রাইট? তো জিঙ্ক 2+ এখানে জমা হলে কি ঘটবে সেটা আমি একটু আপনাদেরকে অন্য কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানের মধ্যে প্রলেপ 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 পড়বে। এই প্রলেপটা কিসের প্রলেপ? এই প্রলেপটা হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে একটা ক্যাথোড। এখানে বিক্রিয়া কি হবে? বিক্রিয়া হচ্ছে জিঙ্ক 2+, লেখাটা ক্লিয়ারলি হচ্ছে না, জিঙ্ক 2+, আমি এখান থেকে লিখি, লেখাটা এক সেকেন্ড, জিঙ্ক আমার ইরেজার ধরে রাখছিলাম, জিঙ্ক 2+ এবং 2 ইলেকট্রন গ্রহণ করে, এটা হচ্ছে একটা ক্যাথোড, আলটিমেটলি আমার জিঙ্কে জমা হবে। এই যে আমার জিঙ্ক জমা হচ্ছে সেটা হচ্ছে ব্লুইশ কালার জায়গা। তাহলে আয়রনের উপর জমা হলে আমার যদি এটা হয় আমার আয়রনটাকে আমি একভাবে দেখাই আর জিঙ্কটাকে আমি আরেকভাবে দেখাই। ধরা যাক এটা হচ্ছে আমার আয়রন বা আমার ঘড়িটা, হ্যাঁ আগে ঘড়িটা এটা ছিল, মরিচা পড়ার অনেক চান্স ছিল, পড়াশোনা হওয়ার অনেক চান্স ছিল। আমি হচ্ছে এটাকে কোনোভাবে তাকে একটা প্রলেপ দিয়ে দিলাম, যেটা হচ্ছে ব্লু দিয়ে আমি জিঙ্কের প্রলেপ দিই, যার ফলে এটা চকচক করবে এবং এখানে মরিচা পড়বে না। মানে আমি বাইরের আগেনস্টে একটা প্রোটেক্টিভ লেয়ার দিয়ে দিলাম। তো অনেককে যখন আমি প্রশ্ন করি ভর্তি পরীক্ষার ক্লাস বা যে কোনো সময় যে কেন দেই জিঙ্ক দেই, ওনাকে বলে এটা কম সক্রিয়, কিন্তু সক্রিয়তা সিরিজে কিন্তু জিঙ্কের পজিশন কিন্তু আয়রনের চেয়ে উপরে। আসলে জিঙ্কে দেওয়া হয় আসলে সক্রিয়তা কমে দিয়ে দেওয়ার জন্য না, আসলে জিঙ্কে দেওয়া হয় যে তার মরিচা পড়তে না দেওয়ার। তবে অনেক ক্ষেত্রে আমরা ইলেকট্রেটিং করি কম সক্রিয় কোনো কিছু জমা করার ক্ষেত্রে, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে একটু স্পেশাল, এই জন্য এটাকে ইলেকট্রো গ্যালভানাইজিং বলে। আমরা অনেক ক্ষেত্রে কম সক্রিয় দিই যাতে হচ্ছে সে বিক্রিয়া না করে আশেপাশের সাথে, তবে এটা হচ্ছে অন্য ইউজ। বাট ইলেকট্রো গ্যালভানাইজিং এ আমরা জিঙ্কের আসলে একটা বিশেষ প্রপার্টির জন্য এই কাজটা করি। তো মোটামুটি ভাবে এটা বুয়েট ভর্তি পরীক্ষা বা কুয়েট রুয়েট চুয়েট আইওটি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিধায় এই টপিকটা অনেকে ভুল করে বিধায় এই টপিকটা একটু জোর দিয়ে বলার চেষ্টা করেছি। সো আমাদের ক্লাস এতটুকুই, আশা করি আপনারা শিখতে পারছেন। নেক্সট তৈরি কোশ্চেনে আপনাদের জন্য আরো অনেকগুলো কনসেপ্ট নিয়ে আমি অপেক্ষা করে আছি। আশা করি আপনারা 10 মিনিট স্কুলের সঙ্গে থাকবেন এবং কুইজ সবকিছু ইন্টারেক্টিভ ভাবে করবেন, কোশ্চেন ব্যাংক সলভ করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই সহজ একটা বিষয় হয়ে যাবে। তো আপনাদের সবার জন্য গুড লাক, অল দ্য বেস্ট। হোপফুলি আপনারা এই অ্যাডমিশন সিজনটা খুব সহজে পার পেয়ে যান। আল্লাহ হাফেজ।